হয়েছে? হেডিং কর। দেখ, আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতির যাবতীয় থিওরি ক্লাস পড়া হয়ে গেছে। এরপর আমরা ওই থিওরিগুলোর উপর বেস করে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম, গাণিতিক সমস্যার সমাধান করব। তার জন্য এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে ম্যাথামেটিক্সের একটি জিনিস জানতে হবে। তাতে যাদের ম্যাথ নেই তাদের তো ভালোই, আর যাদের আছে তাদেরও ভালো, কারণ ম্যাথামেটিক্সের চ্যাপ্টারগুলো দেরিতে আছে। একটা পোর্শন আছে ক্লাস 11-এ আর একটা পোর্শন আছে ক্লাস 12-এ, কিন্তু আমরা এখনই ক্লাস 11-এ এখনই শিখে নেব দুটো পোর্শনই। কারণটা হচ্ছে এটাই যে যখন আমরা ফিজিক্সের ম্যাথ করব বা কেমিস্ট্রির ম্যাথ করব তখন বারে বারে ওই ক্যালকুলেশনগুলো দরকার হবে। তখন আমরা কোথায় কী করে জানবো, তাই না? যে কারণে আমরা এখন শিখে নেব। শুনে রাখো, ক্যালকুলেশন পদ্ধতি তো ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন পদ্ধতি সেটা চারটি। কী কী? যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। হলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগের পরে আর কিছু নেই, আগেও কিছু নেই। এগুলো নিয়ে সবসময় ক্যালকুলেশন করা হয়। তবে হ্যাঁ, এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের বিভিন্ন পদ্ধতি আছে। পাটিগণিত পদ্ধতিতে যোগ বিয়োগ হয়, বীজগাণিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ হয়, আবার ভেক্টর পদ্ধতিতে যোগ বিয়োগ হয়, আবার ক্যালকুলাস পদ্ধতিতেও যোগ বিয়োগ হয়। আমরা এখন যে পদ্ধতি পড়তে চলেছি তার নাম হচ্ছে ক্যালকুলাস। এটা ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, এটা অঙ্কেরই একটা ব্রাঞ্চ যার নাম হচ্ছে ক্যালকুলাস। এটার আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী নিউটন। হলো? নিউটন যখন এই ওয়ান ডাইমেনশনাল মোশন বা লস অফ মোশনের ক্যালকুলেশন করতে থাকেন তখন কিছু কিছু ক্যালকুলেশন খুব কমপ্লেক্স হয়ে যায়, খুব জটিল হয়ে যায়। সেই জটিল ক্যালকুলেশনগুলোকে সিম্পল করার জন্য, কমপ্লেক্স ক্যালকুলেশন বা জটিল ক্যালকুলেশনগুলোকে সিম্পল বা সহজ সরল করার জন্য তিনি নতুন এক পদ্ধতি আবিষ্কার করেন যার নামকরণ করা হয়েছে ক্যালকুলাস। ক্লিয়ার? ক্যালকুলাসের দুটো ভাগ, একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে অবকলন আর ইন্টিগ্রেশন হচ্ছে সমাকলন। আমরা আজকে প্রথমে শিখব ডিফারেন্সিয়েশন, দেন পরের ক্লাসে শিখব আমরা ইন্টিগ্রেশন। আমরা আজকে থিওরি শিখব, ডিফারেন্সিয়েশনের আজকে থিওরি পার্টটা শিখব, পরের দিনে সূত্রগুলো শিখব এবং তার সাথে সাথে বেশ কিছু উদাহরণ বা এক্সাম্পল আমরা করব। বুঝে? তো আজকে যেটা জানবো, আজকের ক্লাসটা হবে ডিফারেন্সিয়েশন কি, কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন থেকে কী কী পাওয়া যায়, এগুলো আমরা আজকে জানবো। হলো? তার মানে ম্যাথামেটিক্সের থিওরিটা, যেমন ফিজিক্সের থিওরি হয় তারপরে নিউমেরিক্যাল হয়, ম্যাথের ক্ষেত্রেও তাই, আগে থিওরি হয় তারপরে প্রবলেম সলভ হয়। ডিরেক্ট যদি আমরা প্রবলেম সলভ করতে চলে যাই, যদি আমি আজকে তোকে গোটা গোটা সূত্রগুলো লিখিয়ে দিই, দিয়ে এখনই অঙ্ক করে দিই, তুই করে নিবি, তুই পেরেও যাবি, কিন্তু তোর ওই বিষয়ে কনসেপ্ট বা ধারণাটা কিন্তু সম্পূর্ণ হবে না। তো সায়েন্সের প্রত্যেকটি টপিকে যদি আমাদের ধারণা সম্পূর্ণ না লাভ হয় তাহলে কিন্তু সেটা বেশি দিন আমাদের মধ্যে স্টে করবে না, ডিলিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। অতএব সেটাকে গোড়া থেকে ধরে রাখার জন্য আমাদেরকে তার থিওরিটাকে জানতে হবে। অতএব আজকে আমরা ডিটেলস জানবো ডিফারেন্সিয়েশন বা অবকলন। তো খাতার মাঝে হেডিং করো ফার্স্ট ক্যালকুলাস। এখানে লেখো ক্যালকুলাস। ক্যালকুলাস হয়েছে? ক্যালকুলাসের দুটো ভাগ করো। এক নম্বরে লেখো ডিফারেন্সিয়েশন, লিখেছিস ডিফারেন্সিয়েশন, আর এক জায়গায় লেখ ইন্টিগ্রেশন।
ডিফারেন্সিয়েশনকে বলবো আমরা অবকলন, আর ইন্টিগ্রেশনকে বলবো আমরা সমাকলন। যারা লাইভ ক্লাস করছিস তারা মাঝে মধ্যে একটা করে কমেন্ট করবি, হ্যাঁ, কেমন বুঝছিস বা কেমন দেখতে পাচ্ছিস সেসব সম্বন্ধে। দেখ, দুটোই আমাদেরকে পড়তে হবে, শোন মন দিয়ে, দুটোই আমাদেরকে পড়তে হবে। তো এই দুটোর মধ্যে কোনটা কি? এদের মধ্যে একজন যোগ প্রকাশ করবে আর একজন বিয়োগ প্রকাশ করবে। যোগেরই আরেক নাম হচ্ছে গুণ, জানিস? যোগ এরই আরেক নাম হচ্ছে গুণ, আর বিয়োগেরই আরেক নাম হচ্ছে ভাগ। যদি কেউ যোগ না জানে সে গুণ করতে পারবে? গুণ করার পর যোগ করতে হয়, খেয়াল করেছিস? আর যদি কেউ বিয়োগ না জানে সে ভাগ করতে পারবে? কারণ ভাগে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে গুণে কাজে লাগে যোগ আর ভাগে কাজে লাগে বিয়োগ। যোগ মানে অ্যাডিশন, বিয়োগ মানে সাবস্ট্রাকশন, গুণ মাল্টিপ্লিকেশন, ভাগ ডিভিশন। ক্লিয়ার? ধর আমি তোকে বললাম যে যোগ কর 3 সংখ্যাটার 10 বার যোগ কর, তা 3 + 3 + 3 + 3 + 3 এরকম করে 10 বার নিলি কত পাবি? 30। পেলি তো? আমি বললাম না, এক কাজ কর, 3টাকে 10 দিয়ে গুণ কর, কত পাবি? 30। তাহলে 3কে 10 বার যোগ করা আর 3কে 10 দিয়ে গুণ করা, ফলাফল কি আসছে? একই আসছে। কিন্তু 3কে 10 বার যোগ করা এটা বহুবার যোগ, কিন্তু 3কে 10 দিয়ে গুণ করা এটা একবার গুণ। তার মানে বহুবার যোগ সমান একবার গুণ, হ্যাঁ? তার মানে বহুবার অ্যাডিশন সমানই মাল্টিপ্লিকেশন। বহুবার অ্যাডিশন সমান কি? মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? আচ্ছা, আমি বললাম তুমি 30 থেকে 3 বিয়োগ করো 10 বার। 30 - 3, 30 - 3, 30 - 3, 30 - 3 করতে পারবি তো? তাতে আমি কি বলবো? 30কে 10 দিয়ে ভাগ করে দাও, 30কে 10 দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার? তাহলে দেখ, বহুবার বিয়োগ মানে বহুবার সাবস্ট্রাকশন ইকুয়ালস টু ডিভিশন, আর বহুবার অ্যাডিশন সমান হচ্ছে মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? তো মাল্টিপ্লিকেশনে আর অ্যাডিশনে কি হয়? ছোট ছোট মানগুলো থেকে বড় মান হয়। 3 + 3 + 3 + 3 করতে করতে 30, বা 10 × 3 = 30। তাহলে স্মল কোয়ান্টিটি যোগ করার পরে লার্জ হয়ে যাচ্ছে, এটা বলবো আমরা ইন্টিগ্রেশন। কি বলবো আমরা? ইন্টিগ্রেশন। মানে সমাকলনে কি হবে? ছোট ছোট মানগুলো যোগ করে বড় হবে, বা ছোট ছোট মানগুলোর অনেকবার যোগ না করে একবার গুণ করে বড় হবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন কি? উল্টোটা। বড় মানটাকে বড় মানের কাছ থেকে বিয়োগ করে এবং ভাগ করে ছোট মান পাবো। বিয়োগ করলে কি হয়? ছোট না বড়? ছোট। ভাগ করলে কি হয়? ছোট না বড়? ছোট। তাহলে আমরা বিয়োগ করে বা ভাগ করে মানটার ছোট মান নেব। ওকে বললাম একটা সংখ্যা 30, একটা সংখ্যা 30। ক্লিয়ার? এটা থেকে তুমি বিয়োগ করো 10, 20 বিয়োগ করো। 20 বিয়োগ করলে কত আসছে? 30 থেকে 20 বিয়োগ করলে 10 আসছে। আসছে কি না? 3 দিয়ে ভাগ করো, তাও 10 আসছে। তাহলে আমি 30 থেকে 20 বিয়োগ করি, তাও 10 আসছে। 30কে 3 দিয়ে ভাগ করলে তাও 10 আসছে। তাহলে 30কে যদি ছোট করতে হয়, হয় আমাকে বিয়োগ করতে হবে, নয় আমাকে ভাগ করতে হবে। এই বড় কোনো একটা মানকে ছোট মানে পরিণত করতে গেলে বিয়োগ করতে হয় বা ভাগ করতে হয়। ক্যালকুলাস পদ্ধতিতে তার নাম দেওয়া হয়েছে ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে কি কি হবে? এখানে বিয়োগ হবে আর ভাগ হবে, এখানে যোগ হবে আর গুণ হবে। বহুবার যোগ মানে একবার গুণ, ইন্টিগ্রেশন। বহুবার বিয়োগ মানে একবার ভাগ, ডিফারেন্সিয়েশন। এবার প্রশ্ন হচ্ছে, কেন ইন্টিগ্রেশন, কেন ডিফারেন্সিয়েশনের প্রয়োজন? আমি ইন্টিগ্রেশনের আলোচনা পরে করছি, এখন চলে এসেছি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে মনে রাখবি, বল, ছোট থেকে বড় না বড় থেকে ছোট?
বড় থেকে ছোট। যখন বড় কিছুকে ছোটতে পরিণত করতে হবে তার জন্য পদ্ধতি ডিফারেন্সিয়েশন, মনে থাকবে। বড় কিছু মানকে ছোটতে পরিণত করতে হবে তার জন্য ডিফারেন্সিয়েশন, আর ছোট মানগুলোকে যোগ করে বা গুণ করে বড় মানে পরিণত করতে হবে, তার নাম ইন্টিগ্রেশন, মনে থাকবে। তাহলে দেখ, ধর একটি বাইক হলো, একটা বাইক ধর এখান থেকে দুর্গাপুর যাচ্ছে, ঠিক আছে। তো আমরা তার অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারি কি করে? বাঁকুড়া থেকে দুর্গাপুরের মোট দূরত্ব বাই বাঁকুড়া থেকে দুর্গাপুর যেতে মোট সময়, এই দুটো ভাগ করে দেবো, আমরা কি পেয়ে যাবো? গড় বেগ বা গড় দ্রুতি। যদি একই দিকে না যায় তাহলে গড় দ্রুতি, আর যদি একই দিক বরাবর গেছে তাহলে গড় বেগ পাওয়া যাবে। তো আচ্ছা, তাহলে মোট বেগ বা মোট দ্রুতি পেয়ে গেলাম। কিন্তু আমি যদি পার্টিকুলার বলে দিই যে যাত্রাপথের এই পয়েন্টে কত বেগ ছিল, তাৎক্ষণিক বেগ বার করতে হবে। কি বার করতে হবে? তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হলো। কিন্তু এই তাৎক্ষণিক বেগ নির্ণয় করার কোনো সাধারণ পদ্ধতি নেই, এটা কিন্তু জটিল পদ্ধতি। আর এই জটিল পদ্ধতিকে মানে সমাধান করার জন্য আবিষ্কার করা হয়েছে ক্যালকুলাস। তাহলে দেখ, সমবেগ বার করতে সমস্যা নেই, মোট দূরত্ব বাই মোট সময় বেরিয়ে গেল। গড় বেগ বার করতেও সমস্যা নেই, মোট দূরত্ব বাই মোট সময় বেরিয়ে গেল। সমস্যা কোথায় হচ্ছে? কোনো যাত্রাপথের নির্দিষ্ট কোনো একটি বিন্দুর বেগ নির্ণয় করা জটিল হয়ে যাচ্ছে, কারণ তখন আমরা কি না পাচ্ছি ডিস্টেন্স আর না পাচ্ছি পার্টিকুলার একটা টাইম। তো ডিস্টেন্স আর টাইম যদি আমরা ঠিকঠাক না পাই তাহলে আমরা তো স্পিড বা দ্রুতি, ভেলোসিটি বা বেগ নির্ণয় করতে পারবো না। দেখ ব্যাপারটা, গজরটা কোথায়। ধর এইটা একটা পথ, ঠিক আছে। বাঁকুড়া থেকে দুর্গাপুর, ক্লিয়ার। আমরা জানি এই পথটা হচ্ছে মোট 40 কিলোমিটার, ক্লিয়ার। একটা বাইকে যেতে সময় লেগেছে 1 ঘন্টা। তো তুই ইজি এখান থেকে বলতে পারবি যে স্পিড অ্যাভারেজ ভেলোসিটি কত ছিল। তো জিজ্ঞাসা করি অ্যাভারেজ ভেলোসিটি, ভি অ্যাভারেজ কি নিবি? 40 কিলোমিটার বাই 1 আওয়ার, তো কত হবে? 40 কিমি পার ঘন্টা। 40 কিমি পার ঘন্টা হচ্ছে মোটর বাইকটার গড় বেগ বা গড় দ্রুতি, ক্লিয়ার, সমস্যা নেই কোনো। আচ্ছা, আবার যদি ও সমবেগে যায়, ধর দেখা গেল এখান থেকে 1 সেকেন্ডে গেল, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7, 8, 9, 10, 11, 12, মোট পথটা 12 সেকেন্ডে গেছে। প্রতি সেকেন্ডে ও যাচ্ছে ধর 3 কিলোমিটার। কত যাচ্ছে? তাহলে এখান থেকে এখানে কত গেছে? 3 কিলোমিটার। কত সময় নিয়েছে? 1 সেকেন্ড। বরাবর তাই করেছে, হলো। তাহলে ওর যদি আমরা বলি ইউনিফর্ম স্পিড কত হবে? ইউনিফর্ম ভেলোসিটি কত হবে? 3 কিমি পার সেকেন্ড। কোনাটি 3 কিমি পার সেকেন্ডে যায়। এটা হচ্ছে ওর সমবেগ। প্রাথমিক বেগ এটাই, মাঝের বেগ এটাই, অন্তিম বেগও এটাই। কারণ সমবেগে গতিশীল কোনো কোণার বেগের পরিবর্তন হয় না, তবেই তো সে সমবেগ। আচ্ছা, যদি সমবেগ সম্পন্ন না হয়, যদি ইউনিফর্ম ভেলোসিটি না হয়, যদি ভেলোসিটি নন ইউনিফর্ম হয়, তার জন্য পদ্ধতি আছে কি না অ্যাভারেজ ভেলোসিটি, মোট দূরত্ব বাই মোট সময় সমান হচ্ছে গড় বেগ বা গড় দ্রুতি। এগুলো তো সিম্পল ক্যালকুলেশন। কিন্তু আমি তোকে জিজ্ঞাসা করেছি, ধর সমবেগে যাচ্ছিল না, কিসে যাচ্ছিল? অসমবেগে গতিশীল। অসমবেগে গতিশীল, নন ইউনিফর্ম মোশন। জিজ্ঞাসা করেছি এই পয়েন্টে বেগ কত? কি করে বার করবি এই পয়েন্টে বেগ? এই পয়েন্টের নির্দিষ্ট কোনটা বিন্দুর বেগের নাম কি দিয়েছিলাম? ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বোঝা গেল? তো এই পয়েন্টের জন্য কোনো একটা পয়েন্টের বেগ বা দ্রুতি নির্ণয় করা সম্ভব নয়, কারণ কোনো একটা পয়েন্টের কোনো লেন্থ থাকে না। পয়েন্টের লেন্থ হয়, পয়েন্টের দৈর্ঘ্য হয়,
তাহলে পয়েন্ট কোনো একটা নির্দিষ্ট বিন্দুর যদি আমাকে বেগ বা দ্রুতি বার করতে হয়, তো তার জন্য একটা দূরত্ব দরকার। তো তো একটা বিন্দু দূরত্ব দেয়, বল এটা কত সেন্টিমিটার যাবে বলা, কিন্তু যদি বলি এটা কত সেন্টিমিটার বলা যাবে। তো দূরত্বের জন্য ন্যূনতম কটা পয়েন্টের দরকার? দুটো পয়েন্টের দরকার। তো এই মিডিল পয়েন্ট, এই পয়েন্টটার যদি আমাকে বেগ বা দ্রুতি বার করতে হয়, তাহলে এর আগে একটা পয়েন্ট নিতে হবে, এর পরে একটা পয়েন্ট নিতে হবে। হ্যাঁ, সেই দুটো পয়েন্টের আমাকে দূরত্ব নিতে হবে, ডেল্টা এস বা ডেল এস, ঠিক আছে। আর এই দুটো পয়েন্টের মধ্যে যে টাইমের পার্থক্য সেটা আমাকে নিতে হবে, ডেল টি, ডেল টি। তারপর আমাকে লিখতে হবে ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি। এই ডেল এস বাই ডেল টি হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কিন্তু আমি এর মান কি করে বার করব? বার করব? তার জন্য পদ্ধতির নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। এইটার মান বার করার তো পদ্ধতিটা নয়, তাই না? এখানে আমাকে দেখতে হবে যে পয়েন্টটা নিয়েছি সেই পয়েন্টটার একদম সঠিক বেগ বলার জন্য তার পাশাপাশি যে দুটো পয়েন্ট নিয়েছি সেই দুটো পয়েন্টকে খুব কাছে হতে হবে না খুব দূরে হতে হবে? কাছে হতে হবে। দূরে হলে তো পারফেক্ট পাবি না, সব দিকে কাছে হতে হবে। তো এই পয়েন্টটার থেকে কত কাছে নেওয়া যেতে পারে দুটো বিন্দুকে? কত কাছে বলো, একটা সংখ্যা কিছু, কত কাছে? এমন কাছে নেব যেটা শূন্য নয় অথচ শূন্যের কাছাকাছি। মনে আছে কথাটা? শূন্য নয় অথচ শূন্যের কাছাকাছি, মানে টেন্স টু জিরো, টেন্স টু জিরো। তাহলে এখানে লিমিট কাজ করবে। কি কাজ করবে? এখানে কাজ করে যাবে লিমিট। লিমিটে বলা হয়েছে যে টাইমটা যেটা নিয়েছো সেটা যেন টেন্স টু জিরো হয়। তো টাইমটা যদি জিরোর কাছাকাছি হয় তাহলে ডিসপ্লেসমেন্টটাও জিরোর কাছাকাছি হবে। যদি আমার এক বিন্দু থেকে আরেক বিন্দু যেতে যে সময়টা লাগে সেই সময়টা যদি শূন্যের কাছে হয়, তো যে দূরত্বটা আমি ক্রস করেছি সে দূরত্বটা কেমন? খুব ছোট, খুব ছোট হলো। তো এইটা করার পর যেটা আমি পাবো সেটা হচ্ছে ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের প্রেজেন্টেশন। কিন্তু এটার তো একটা মান আসবে না? আসবে না? আমাকে তো মান বলতে হবে। তুই শুধু ডিএস বাই ডিটি বললে কি আমি মেনে নেবো? আমাকে তো বলতে হবে যে এই নির্দিষ্ট বিন্দুটিতে তাৎক্ষণিক বেগ কত ছিল, সামথিং মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড বা মিলিমিটার পার সেকেন্ড, কিছু তো একটা আসবে। সেই মানটা আমাকে কে দেবে? ডিএস বাই ডিটি। এই ডিএস বাই ডিটি নির্ণয় করার পদ্ধতির নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। কি নাম? ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এই ডিএস মানে বলতে পারবি কেউ? ডিস্টেন্সের ডিফারেন্স। ডিএস মানে কি? ডিস্টেন্সের ডিফারেন্স। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্টের মধ্যে দূরত্বের পার্থক্য। হ্যাঁ না? না, ডিএস কি দূরত্ব? না, দূরত্বের পার্থক্য। ডিএস কি? ডিস্টেন্স, ডিস্টেন্সের ডিফারেন্স, ডিস্টেন্সের ডিফারেন্স। নিচে কি আছে? ডিটি। ডিটি কি টাইম? না, টাইমের ডিফারেন্স। ডিএস সেটাও কিন্তু ডিস্টেন্সের ডিফারেন্স, ডিটি সেটা টাইমের ডিফারেন্স। আর এটা এই লাইনটা কি প্রকাশ করছে? ডিভিশন। তাহলে এখানে কি কি ক্যালকুলেশন হয়েছে? এখানে দুটো ক্যালকুলেশন হয়েছে। বল না কি কি ক্যালকুলেশন হয়েছে? হ্যাঁ, বিয়োগকে কি বলবো? ডিফারেন্স। তার সঙ্গে কি হয়েছে বাবা বলো? ডিভিশন। ডিফারেন্স প্লাস ডিভিশন ইকুয়ালস টু ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? নামকরণটা বোঝা গেল কেন এর নাম ডিফারেন্সিয়েশন হয়েছে? কেন নামকরণ ডিফারেন্সিয়েশন হয়েছে? আগে কি করতে হচ্ছে? ডিফারেন্স দেন ডিভিশন। আগে ডিস্টেন্সের ডিফারেন্স, তারপরে টাইমের ডিফারেন্স, দিয়ে ওই দুটো ডিফারেন্সের মধ্যে ডিভিশন। তো ডিফারেন্স প্লাস ডিভিশন সমান ডিফারেন্সিয়েশন। বাংলায় সন্ধি হয় না, ইংরেজিতে সন্ধি কর, ঠিক আছে? ডিফারেন্স প্লাস ডিভিশন ইকুয়ালস টু ডিফারেন্সিয়েশন। তো মাথায় ঢুকিয়ে নে, ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে বিয়োগ আর ভাগ। বাবা, বিয়োগ আর ভাগে মান কমে না বাড়ে?
কমে, তার মানে এখানে মান কি হচ্ছে? কমছে। বললাম না প্রথমে যে ডিফারেন্সিয়েশন করে মানটাকে কমাবো। এতটা মান তো আমি জানি, এতটার ত্বরণ জানি, এতটার বেগও জানি, এতটার সময় জানি, এটা তোমাকে চাইনি। এতটার মধ্য থেকে এতটুকুর চেয়েছে, তো এতটার মধ্যেই তো আছে এতটুকুটা, তাই না? আমরা ধর চিকেন কিনতে গেছি বাজারে, তো আমি 250 নিই, 150 নিই, 200 নিই, আমি কি জিজ্ঞেস করি যে 250 দাম কত? কি জিজ্ঞেস করি? কেজি কত চলছে? 200 টাকা কেজি চলছে, হিসাব করে নিলাম 20 টাকা সব, আমাকে 200 দিন, 40 টাকা। তো আমরা কার মানটা নিই আগে? পুরোটার। 1 কেজি চিকেনের দাম কত আমরা জেনে নিই, সেখান থেকে আমরা কিন্তু 1 কেজি তো নেবো না, আমি কত নেবো? স্মল কোয়ান্টিটি নেবো। তখন আমি কি করি? ডিভিশন করি বা ডিফারেন্স করি, দেন আমি ক্যালকুলেশন করে নিই, সেটা সহজ ক্যালকুলেশন। বাট এক্ষেত্রেও তাই, বড় মানটাকে জেনে নিলাম, সেখান থেকে ছোট মানটা বের করে নিচ্ছি। তো বড় মান থেকে ছোট মান বের করার পদ্ধতির নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। কারণ সেখানে দুটো ক্যালকুলেশন হয় ম্যাথামেটিক্সের, একটা ক্যালকুলেশনের নাম ডিফারেন্স আর সেকেন্ড ক্যালকুলেশনের নাম ডিভিশন। দুটো ক্যালকুলেশন যখন ম্যাথামেটিক্সে একসাথে করা যায় তখন তার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? চলো লেখো, বোর্ড ওয়ার্ক করো। বোর্ডে আমি যা যা লিখেছি তুমি লিখে নাও। বোর্ড ওয়ার্ক কর, তাহলে বুঝতে পারবি যে কেন। এটা এটা ইউনিফর্ম, এটা অ্যাভারেজ, এটা আইএনএসটি, ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, সব বুঝতে পারছি সবাই? একটু দেখে শুনে বোর্ড ওয়ার্কটা কর। যারা লাইভ করছিস তারা শুনতে পাচ্ছিস ঠিকঠাক, দেখতে পাচ্ছিস, বুঝতে পারছিস, সময় করে মাঝে মধ্যে একটা আধটা কমেন্ট করবি। আমি অফলাইন পড়ালেও মাঝে মধ্যে দেখছি ফোনের স্ক্রিনটা যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে কি করব বুঝতে পেরেছিস? এবারে বুঝতে হবে কেমন করে করব। কেমন করে করব এই করার পদ্ধতিটা জানতে গেলে আমাকে আবার বেশ কিছু কোয়ান্টিটি সম্বন্ধে জানতে হবে বা প্যারামিটার্স। কারো জটিল লাগছে না তো? সহজ পদ্ধতি, আমি তোকে বলছি, ক্যালকুলাস জটিল পদ্ধতি নয়, তাই না? আজকে থিওরিটা পড়ে যা, পরের দিন ভালো করে পড়ে আসবি, পরের দিন আসার পরে সূত্র করাবো, সূত্রগুলো কেমন করে আসছে সেটা দেখাবো। হ্যাঁ, তবে সূত্রের প্রমাণগুলো আমাদের নেই, ম্যাথামেটিক্সে আছে, আমাদের জানার দরকারও নেই। হ্যাঁ, শুধু আমরা জানবো যে কীভাবে ক্যালকুলেশনটা হয়। ভেরি ইজি পদ্ধতি, দেখবি কত মানে জটিল জটিল মানে সমস্যাগুলো এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাহায্যে কত সিম্পলে হয়ে যাবে। হলো? আর ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য মোট হয়তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলিয়ে মোট হয়তো 6টি সূত্র মনে রাখতো মাত্র, মোট 6টি। আমরা করব অনেকগুলো, কিন্তু অত আমাদের লাগে না কাজে। সব সূত্রগুলো আমরা পড়ে নেবো, কিন্তু আমাদের কাজে লাগবে না। বারবার কাজে লাগবে, সব থেকে বেশি কাজে লাগে 2টি সূত্র, আর আমরা এক্সট্রা আরও 4টা মনে রাখবো। তাহলে মোট 6টি সূত্র মনে রাখবো আমরা। ঠিক আছে? তাও 2টো বীজগণিতে, 2টো ত্রিকোণমিতিতে। এই 6টা সূত্র মনে রাখলে আজীবন তোর ফিজিক্স বা কেমিস্ট্রিতে কোনো জায়গায় আটকাবে না ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। কিন্তু ওইটুকুই মনে রাখছে না সবাই, তাহলে আর কিছু করার থাকবে না।
অল্প মনে রাখতে হবে, অল্প, একদম অল্প। ডিটেলস করিয়ে দিচ্ছি বোঝার জন্য, কনসেপ্ট নেওয়ার জন্য, কিন্তু আমাদের কাজে লাগবে খুব কম। আচ্ছা দেখো, তাহলে আমি এগুলো বলছি। তাহলে আমরা আজকে পড়বো কোনটা? হ্যাঁ, আজকে আমরা পড়বো একটা জিনিস, সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে সবাই এক কাজ করো, খাতার মাঝে লেখো ডিফারেন্সিয়েশন বা অবকলন। ডিফারেন্সিয়েশন বা অবকলন। এই ডিফারেন্সিয়েশন বা অবকলন জানতে গেলে, পদ্ধতিটা অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথম যে দুজনের কথা বলতেই হয়, সে দুজনের নাম হচ্ছে একজন কনস্ট্যান্ট আর একজন ভেরিয়েবল। বাংলায় আমরা যাকে বলবো ধ্রুবক রাশি আর যাকে বলবো চলরাশি। ঠিক আছে? কনস্ট্যান্ট কোয়ান্টিটি আর ভেরিয়েবল কোয়ান্টিটি, ধ্রুবক রাশি এবং চলরাশি। তোরা কেউ বলতে পারবি কাকে ধ্রুবক রাশি বলে আর কাকে চলরাশি বলে? পারবি? মানে এক কথায় ধ্রুবক রাশি মানে স্থির রাশি, যার মানের পরিবর্তন হয় না, সে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর যার মানের পরিবর্তন হয় সে চলরাশি বা ভেরিয়েবল। এখন এই ধ্রুবক আবার দুই রকমের, এই চলরাশি আবার দুই রকমের। সে ধ্রুবক দুই রকমের কী কী? পার্মানেন্ট কনস্ট্যান্ট আর টেম্পোরারি কনস্ট্যান্ট। কিছু ধ্রুবক আছে যারা স্থায়ী ধ্রুবক, যারা কোনো অবস্থাতেই তাদের মানের পরিবর্তন হবে না। কিছু ধ্রুবক আছে যারা অস্থায়ী বা টেম্পোরারি, যাদের ঘটনাক্রমে কিন্তু মানের পরিবর্তন হতে পারে। মানে কোনো একটা ঘটনাতে সে স্থির, ঘটনাটা পাল্টে দিলে সে আবার অস্থির হয়ে যেতে পারে, স্থির না থাকতেও পারে। আমি কিছু গল্প শোনাচ্ছি, যে গল্প অনুযায়ী আমরা কোনটা স্থির, কোনটা অস্থির, কোনটা কনস্ট্যান্ট, কোনটা ভেরিয়েবল দেখতে পাবো। তাহলে প্রথমত স্থির হচ্ছে যার পরিবর্তন হয় না, আর চলরাশি হচ্ছে যার পরিবর্তন হয়। স্থির রাশি বা ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আবার দুই রকমের। এক ধরনের কনস্ট্যান্ট আজীবন তারা কনস্ট্যান্ট, কোনো ঘটনা, কোনো স্থান, কোনো বিশেষ পরিস্থিতিতে ওদের মানের পরিবর্তন হয় না। যেমন গ্র্যাভিটেশনাল, যেমন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষ ধ্রুবক জি, এর মানের কোনো পরিবর্তন কোনো মতেই হবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গাতে জি এর মান, ক্যাপিটাল জি এর মান একই। ক্লিয়ার? কুলম কনস্ট্যান্ট সি 1/4πε0 কুলম কনস্ট্যান্টের মান ক্লাস 10-এ ছিল, পড়বো আমরা পরে। এই কুলম কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক, কুলম্বের সূত্র পড়েছি না ক্লাস 10-এ? হ্যাঁ, দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আস্তে আস্তে মনে পড়ছে তো? এই সূত্রে যে ধ্রুবক ব্যবহার করা হয়েছিল তার নাম কুলম কনস্ট্যান্ট। এই কুলম কনস্ট্যান্টের মান কখনোই কোনোভাবেই পরিবর্তন হয় না। নাম্বার 2, পাই। পাই পাই 3.14, এই পায়ের মান কোথাও চেঞ্জ হবে না, 22/7। পাই সবসময় পাই থাকবে, সেটা ঘটনাটা যাই হোক আর ঘটনাটা যেখানেই ঘটুক, পৃথিবীতে হোক আর পৃথিবীর বাইরেই হোক। নাম্বার এনি ডিজিট 1 2 3 4 5 6 7 8, এদের কোনো চেঞ্জ হয়? 2ই থাকে। সেটা গুণ করো, যোগ করো, ভাগ করো, ওর সাথে যাই করো না কেন, ওর পরিবর্তন হবে না। এইখানে যেটা 2, চাঁদও সেটা কত? 2। এটা কটা পেন? দুটো পেন। ব্যাগে ঢুকিয়ে নিলাম, চাঁদ চলে গেলাম, ওখানে জিজ্ঞাসা কটা পেন, নাকি কিছু চেঞ্জ হবে? কারণ সংখ্যার পরিবর্তন হয় না। এগুলো হচ্ছে স্থায়ী ধ্রুবক। কিছু অস্থায়ী ধ্রুবক আছে। কিরকম? একটা লরি যাচ্ছে, লরিটার ভরটা 25 কুইন্টাল, ভর আমরা জানি ধ্রুবক রাশি, কিন্তু লরিটার আমরা ফুটো করে দিয়েছি, ছিদ্র করে দিয়েছি,
যা ছিল চাল বোঝাই ছিল, ধর 25 কুইন্টাল চাল নিয়েছিল লরিটা, আমরা বস্তাগুলো ফুটো করে দিয়েছি, সারা রাস্তাটা পড়তে পড়তে গেছে। তো যেখানে যাচ্ছিল সেখানে যাওয়ার পরে আর কি লরির ওয়েটটা 25 কুইন্টাল থাকবে? কি হয়েছে? কমে যাবে। তো এখানে ভর কি হলো? ভর ধ্রুবক রাশি, বাট এখানে কি রাশি হয়ে গেল? এখানে চলরাশি হয়ে গেল, এখানে চলরাশি হয়ে গেল। আর লরিটা পুরো রাস্তাটা একই বেগে গেছে, 20 মিটার পার সেকেন্ড। বেগটা কি রাশি? এখানে ধ্রুবক রাশি। তো ঘটনাতে কোনো একটা নির্দিষ্ট ঘটনা, কোনো একটা নির্দিষ্ট গল্পে, কোনো একটা ফিক্সড স্টোরিতে আমরা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল বেছে নেব, তারা কিন্তু কোনোটাই ফিক্সড নয়। আর যে ক্ষেত্রে কনস্ট্যান্টকে বাছার দরকার নেই, যেমন যে কোনো নাম্বার, পাই, মহাকর্ষ ধ্রুবক, কুলম কনস্ট্যান্ট, এদের মানের পরিবর্তন কখনোই কোনোভাবে করা সম্ভব নয়। তাই এরা সর্বদা কি? এরা সর্বদা ধ্রুবক। তা ধ্রুবক তাহলে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ভেরিয়েবল কোয়ান্টিটি। কনস্ট্যান্ট আবার কয় প্রকারের? 2 টাইপস। একটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট বা পার্মানেন্ট কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে টেম্পোরারি কনস্ট্যান্ট। হলো? তো পার্মানেন্ট কোনটা আর টেম্পোরারি কোনটা বোঝার জন্য আমরা কিছু গল্প পড়বো। হয়েছে? তাহলে এক কাজ কর, দুটো দিকে হেডিং কর, যে একদিকে লেখ কনস্ট্যান্ট আর একদিকে লেখ ভেরিয়েবল। তাহলে লেখো কনস্ট্যান্ট, ধ্রুবক, ওইদিকে চলে যাও, ভেরিয়েবল, চলরাশি, কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ধ্রুবক রাশি, ভেরিয়েবল কোয়ান্টিটি, চলরাশি। হয়েছে? এবারে আমরা চলরাশিতে যার পরিবর্তন হয় সেই চলরাশি, সেটা ঘটনায় হোক আর অন্য কিছুই হোক। চলরাশি তো আর ওরকম পাবো না ফিক্সড চলরাশি, যে সবসময় চলরাশি, যার পরিবর্তন হবে সেই চলরাশি। হলো? যেমন আজকে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তো টেম্পারেচার কি? এটা চলরাশি। টাইমে চেঞ্জ হচ্ছে, টাইম কি রাশি? এটা চলরাশি। ক্লিয়ার? এবার দেখো আমার স্টোরিগুলো শুনো, এখানে লিখছি। হ্যাঁ, এক নম্বর একটা গল্প লিখছি, দেখ। ধর একটা মোটর বাইক, কি লিখলাম? মোটর বাইক অসম দ্রুতিতে, মোটর বাইক অসম দ্রুতিতে গতিশীল। হলো? তাহলে বল এই ঘটনাতে কে ধ্রুবক আর এই ঘটনাতে কে ভেরিয়েবল? মোটর বাইক অসম দ্রুতিতে গতিশীল। এটা মোটর বাইক এখান থেকে সতীঘাট যাচ্ছে অসম দ্রুতিতে, কখনো বেশি, কখনো কম, কখনো অ্যাক্সেলারেট করছে, কখনো ব্রেক দাবছে। তো মন্দন তরণ অসম দ্রুতিতে একটা বাইক পোতাবাগান থেকে সতীঘাট পর্যন্ত গেছে। এই ঘটনার ভিত্তিতে কোন রাশিটাকে ধ্রুবক বলবো আর কোনটাকে আমরা ভেরিয়েবল বলবো। এখানে মোটর সাইকেলের ভরটা বলবো ধ্রুবক। এখান থেকে সতীঘাট পর্যন্ত যাওয়াতে মোটর সাইকেলের ভরটা কি চেঞ্জ হয়? না, দূরত্ব তো আলাদা জিনিস, ডিস্টেন্স। আমি তো অসম বেগে কি দূরত্ব না ধ্রুবক হতে পারে। আমি যদি রকেট লাইন হয়ে যায় আর যদি জুনবেদা মোড় হয়ে যায়, ডিস্টেন্স কি সেম হবে? তাই না? আমি ডিস্টেন্স এখানে সেম করিনি, ও তো অসম দ্রুতিতে গেছে, কেউ একটু বেঁকে বেঁকে গেছে, কেউ একটু ঘুরে ঘুরে গেছে, তাই না? তাহলে এখানে এই ঘটনার ক্ষেত্রে আমরা কাকে স্থির বলতে পারি? মোটর বাইকের ভর, মোটর বাইকের ভরটা এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে ভেরিয়েবল কে? দ্রুতি। কে ভেরিয়েবল এখানে? এখানে হচ্ছে দ্রুতিটা ভেরিয়েবল, বাইকের দ্রুতি। তো তার মানে কি স্যার ভর সবসময় ধ্রুবক আর দ্রুতি সবসময় ভেরিয়েবল? না বাবা, তা নয়। স্টোরি অনুযায়ী। কি অনুযায়ী? স্টোরি অনুযায়ী। এই স্টোরিটা আমাকে প্রকাশ করছে মোটর বাইকের ভরটা ধ্রুবক, আর এই স্টোরিটা আমাকে জানাচ্ছে যে মোটর বাইকের দ্রুতিটা ভেরিয়েবল। ক্লিয়ার?
হ্যাঁ আছে, অনেক কিছুই আছে, আমি ওগুলো ধরছি না। আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এর দ্রুতিটাকে দেখাচ্ছি আর এর ভরটাকে কনস্ট্যান্ট দেখাচ্ছি। হলো, এই যে ভর ঘটনার উপর নির্ভর করে, এই বাইকের ভর এটা কিন্তু পার্মানেন্ট কনস্ট্যান্ট নয়, এটা কি কনস্ট্যান্ট? টেম্পোরারি কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট এটা? এটা টেম্পোরারি কনস্ট্যান্ট, অস্থায়ী। এটা অস্থায়ী ধ্রুবক, কারণ ঘটনাক্রমে এটা পরিবর্তন হতে পারে, হতে পারে না? যদি বাইকের জায়গায় লরি নিই, লরি সহ যদি লরির মাল সহ যদি ওকে ভর বার করি 25 কুইন্টাল, লরিটা যদি আমরা ফুটো করে দিই, তো সারা রাস্তা যদি চাল পড়তে পড়তে যায়, যাওয়ার পরে কি দেখা যাচ্ছে? লরির ভরটা কম। তো তখন লরির ভর কনস্ট্যান্ট হবে? কোথায় চলে আসবে লরির ভর? এইদিকে চলে আসবে। অথচ লরিটা সমদ্রুতিতে গেছে, তখন দ্রুতি কি হয়ে যাবে? ধ্রুবক। দ্রুতি ধ্রুবক হয়ে যাবে, ভর ভেরিয়েবল হয়ে যাবে। তো যে কারণে এই যে ধ্রুবকগুলো ঘটনাক্রমে পরিবর্তিত হয়, তাই এদের নাম রাখা হয়েছে টেম্পোরারি কনস্ট্যান্ট, অস্থায়ী ধ্রুবক। পরিষ্কার? চলো লেখো একটা স্টোরি। হয়ে গেছে? এবার দেখ 2 নম্বর গল্পটা শুন। 2 নম্বর গল্পটা হচ্ছে মাল বোঝাই লরি সমবেগে গতিশীল। শুনছিস? সমবেগে গতিশীল। হলো, এবারে প্রশ্ন হচ্ছে ছিদ্রযুক্ত লরি। তো এই পুরো মাল থাকবে পুরো রাস্তা পর্যন্ত, কি হবে? ছিদ্রের জন্য সব মাল পড়ে যাবে। তাহলে এখানে আমরা ভেরিয়েবলকে কার মান পরিবর্তন হচ্ছে? লরির মোট ভর, লরির মাল যুক্ত লরির মোট ভর। তাহলে ভেরিয়েবল ঘরে কি লিখবো? কনস্ট্যান্ট ঘরে কি লিখবো আর ভেরিয়েবল ঘরে কি লিখবো বল? এখানে তাহলে সমবেগে গতিশীল, তাহলে কনস্ট্যান্ট কে? বেগ, লরির বেগ, লরির বেগ হলো ভেরিয়েবল কে? লরির মোট ভর। দেখো মালযুক্ত লরির ভর, হ্যাঁ মালযুক্ত লরির ভর। দেখবি যখন ওই বাড়ি তৈরি করার জন্য পাথর কেনা হয় না, গিট্টিটা কেনা হয়, তো ওটা ওইটা ওজনে কিনতে হয়। তো রামপুরহাট থেকে লরিটা আসছে, তো ওখানে একবার মাল সহ লরির ওয়েট করা হয়, মানে ভর মাপা হয়। যেখানে আসছে এখানে আসার পরও একবার দেখবি সে ধর্মকাটা বড় বড় মেস ওজন আছে, পুরো লরি সহ ওজন করা যায়, সেখানে লিগে পুরো লরিটা আবার ওজন করা হয়। দেখা হয় যে ওখানের ওজনের সাথে বা ভরের সাথে এখানে ওজন বা ভরটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তার মানে মাল কিছু নষ্ট হয়নি রাস্তায় আস্তে আস্তে। আর দেখা যায় যে কিছু কম, তার কি মনে হবে? কিছু মাল পড়ে গেছে। তো এক্ষেত্রে এই ঘটনায় ভর তো ভেরিয়েবল, যার জন্য ভরটাকে মাপা হয় আরেকবার। যদি ভরটা কনস্ট্যান্ট হতো তাহলে কি আমরা মাপতাম? দরকার হতো মাপার দরকার হতো না। তাহলে এক্ষেত্রে এরকম ঘটনাতে লরির বেগটা হয় ধ্রুবক, আর লরি মানে মালযুক্ত লরির ভর হয়ে যায় চলরাশি। তা দেখ, কখনো বেগ চলরাশি, কখনো বেগ ধ্রুবক রাশি, কখনো ভর ধ্রুব রাশি, কখনো ভর চলরাশি। কারণ এগুলো সব ঘটনাক্রমে ঘটছে। কি অনুযায়ী হচ্ছে? ঘটনা। তার মানে ভর, বেগ এগুলো হচ্ছে ঘটনার উপর নির্ভর করে ধ্রুবক, তাই এরা হচ্ছে টেম্পোরারি কনস্ট্যান্ট বা অস্থায়ী ধ্রুবক। হয়েছে? আরেকটা ঘটনা দেখ। ধর সমবেগে গতিশীল
লিখ, তোরা লিখ। সমবেগে গতিশীল রকেট, সমবেগে গতিশীল রকেট। দেখি কে বলতে পারিস এখানে কোনটা ধ্রুবক, কোনটা স্থির, কোনটা অস্থির, কোনটা কনস্ট্যান্ট, কোনটা কনস্ট্যান্ট নয়। সমবেগে গতিশীল এটা রকেট, আচ্ছা বেগটা কনস্ট্যান্ট, তার মানে ধোঁয়ার বেগ বা রকেটের বেগ যে কোনো নিতে পারি। ধর ধোঁয়ার বেগটাই ধ্রুবক ধরে দিলাম, ধোঁয়ার বেগটা, কারণ বরাবর একই হারে ধোঁয়া নির্গত হচ্ছে, তাহলে ধোঁয়ার বেগ, ধোঁয়ার বেগটা ধরে নিলাম আমি ধ্রুবক। তাহলে এখানে ভেরিয়েবল কোনটা? জ্বালানির ভর। রকেটের ভর চেঞ্জ হয় না, রকেট ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কি? রকেট ভেঙে ভেঙে পড়ে গেলে রকেটের ভরটা চেঞ্জ হতো। রকেটটা এক জায়গাতে এক জায়গায় রকেটটা ফুটে যায়, কি শেষ হয় ওর? তাহলে কার ভরের পরিবর্তন হয়? জ্বালানির ভরের পরিবর্তন হয়। আর কার পরিবর্তন হয় না? ধোঁয়ার বেগ। যার পরিবর্তন হয় না ঘটনাতে সে হচ্ছে ধ্রুবক, আর ঘটনাতে যার পরিবর্তন হয় সে হচ্ছে চলরাশি। এখানে রকেটের জ্বালানির খরচা হচ্ছে, তো ধ্রুবক রাশি হচ্ছে রকেটের জ্বালানি। ক্লিয়ার? বা রকেটের জ্বালানির ভর, রকেটের জ্বালানির ভর, রকেটের জ্বালানির ভর। দেখ তাহলে বাবা আমরা এদেরকে কি নাম দেবো রে? হ্যাঁ বাবা, এরা কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু এরা কেমন কনস্ট্যান্ট বলো বলো? হ্যাঁ, এরা হচ্ছে টেম্পোরারি কনস্ট্যান্ট। তাহলে এখন নিচে টেম্পোরারি কনস্ট্যান্ট। লিখলি? এটা PORARY, টেম্পোরারি কনস্ট্যান্ট, বা একে বলবো আমরা বাংলাটা কি বলবো? অস্থায়ী ধ্রুবক। লিখে নাও, টেম্পোরারি কনস্ট্যান্ট হচ্ছে অস্থায়ী ধ্রুবক। কারা টেম্পোরারি কনস্ট্যান্ট? যারা ঘটনা অনুযায়ী ধ্রুবক ছিল তারা টেম্পোরারি কনস্ট্যান্ট। তাহলে পার্মানেন্ট কনস্ট্যান্ট কারা? যারা সবসময় কনস্ট্যান্ট, এনি টাইম, এনি পজিশন, এনি প্লেস, এনি প্ল্যানেট, ইউনিভার্সের যে কোনো জায়গায় যারা সবসময় ধ্রুবক থাকে তারা হচ্ছে পার্মানেন্ট কনস্ট্যান্ট। কেমন কারা? পাই, জি, ক্যাপিটাল জি মহাকর্ষ ধ্রুবক, পাই 22/7 3.14, যে কোনো নাম্বার 1 2 3 4 5 6, এগুলো কি সব পার্মানেন্ট কনস্ট্যান্ট। তো নেক্সট হেডিং করো, টেম্পোরারি কনস্ট্যান্টের পরেই নিচে লেখো পার্মানেন্ট কনস্ট্যান্ট। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি বোর্ডে লেখাগুলো। দেখ তাহলে নেক্সট হেডিং করবো, কি বললাম হেডিং করতে? পার্মানেন্ট কনস্ট্যান্ট, অর্থাৎ বলো স্থায়ী ধ্রুবক। কারা? ক্যাপিটাল জি মহাকর্ষ ধ্রুবক, পাই কুলম্ব কনস্ট্যান্ট, আর এনি নাম্বার, এনি নাম্বার, এক্সাম্পল 1 2 3 4 চলতে থাকলো। ক্লিয়ার? তাহলে এরা হচ্ছে পার্মানেন্ট কনস্ট্যান্ট বা স্থায়ী ধ্রুবক, যাদের কোনোভাবেই মানের পরিবর্তন হয় না। আর টেম্পোরারি কনস্ট্যান্ট, তাদেরও মানের পরিবর্তন হয় না, কিন্তু তারা সবসময় কনস্ট্যান্ট নয়, তারা সেই ঘটনা অনুযায়ী কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা ঘটনার উপর নির্ভর করে যদি কাউকে আমরা কনস্ট্যান্ট বলি তবে তার নাম হবে টেম্পোরারি কনস্ট্যান্ট। আর যারা আজীবন কনস্ট্যান্ট তারা হচ্ছে পার্মানেন্ট কনস্ট্যান্ট বা স্থায়ী ধ্রুবক। ধ্রুবকের ভাগগুলো বোঝা গেল?
এনি নাম্বার ইজি লিখেছি 1 2 3 4 5 এক্সাম্পল। হলো? তাহলে একটা জিনিস শিখে না এখনই, যারা কনস্ট্যান্ট, সেটা পার্মানেন্ট হোক আর টেম্পোরারি হোক, তাদের কিন্তু কোনো ডিফারেন্স পাওয়া যাবে না। পাওয়া যাবে? যে লরিটার বেগটা সমান ছিল, তার কি যাত্রাপথে বেগের পরিবর্তন পাওয়া যাবে? প্রথমে বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, তারপর বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, তারপর বেগ কত? পুরো রাস্তাটার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো যদি সেই রাস্তা পথে দুটো বিন্দুর মধ্যে বেগের পার্থক্য জিজ্ঞাসা করি, হবে পার্থক্য? কত হবে? 0। তো ধ্রুবক রাশির কোনো পার্থক্য হয় না। শুনছি সবাই? ধ্রুবক রাশির কোনো পার্থক্য হয় না। মহাকর্ষীয় ধ্রুবক, বাঁকুড়ায় জি এর মান আর দুর্গাপুরে জি এর মান তো একই। তো বাঁকুড়া থেকে দুর্গাপুর পর্যন্ত জি এর মানে কোনো পরিবর্তন পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে পরিবর্তন নেই, তোমার ডিফারেন্স 0। ডিফারেন্স 0। একটা সংখ্যা 2, আরেকটা সংখ্যাও 2, আবার সংখ্যাটা 2, আবার সংখ্যাটা 2, আবার সংখ্যাটা 2। যদি এটা কনস্ট্যান্ট, তো বারবার 2 2 2 2 কনস্ট্যান্ট। তো এই 2 2 2 2 2 2 সংখ্যাগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? তো এইখান থেকে বোঝা গেল যে কনস্ট্যান্টের কোনো ডিফারেন্স হয় না। হ্যাঁ, তো ডিফারেন্সিয়েশন মানে কি ছিল? ডিফারেন্স বাই টাকা। ডিফারেন্সিয়েশন কি ছিল? ডিফারেন্স বাই ডিফারেন্স, তাদের ডিভিশন হলো। তো কনস্ট্যান্টের আমি ডিফারেন্সিয়েশন করব, ধর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করছি, তা কনস্ট্যান্টের ডিফারেন্স আছে? নেই। তো উপরটা কত হয়ে গেল? 0। যদি আরেকটা রাশির আমি ডিফারেন্স পেয়েও যাই, মানটা কত হবে? 0। তাহলে যদি এটা কনস্ট্যান্ট হয়, যদি এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়, তার ডিফারেন্সিয়েশন কত হবে বাবা? 0। বোঝা গেল? তাহলে মাথায় ঢুকি নাও যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না। কারণ ডিফারেন্সিয়েশন তাদের করা যাবে যাদের ডিফারেন্স বের করা যাবে। কিন্তু আমরা দেখলাম যে যাদের কোনো ডিফারেন্স নেই, যাদের কোনো চেঞ্জ নেই, যাদের কোনো পরিবর্তন নেই, তারাই তো ধ্রুবক, তারাই তো কনস্ট্যান্ট। তার মানে বুঝে গেছি কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না, তাই তার ডিফারেন্স পাওয়া যায় না। এখান থেকে যদি আমি আমার বাড়ি পর্যন্ত একই বেগে যাই, তো তুই কি আমার যাত্রাপথে দুটো বিন্দুর মধ্যে বেগের পার্থক্য পাবি? পাবি না। কারণ আমার এক্ষেত্রে বেগটা ধ্রুবক, কিন্তু আমার হাতে দুটো ব্যাগ ছিল, ব্যাগে যা জিনিসগুলো ছিল, দু হাতে দুটো চালের ব্যাগ ছিল, ফুটো করে দিয়েছিস, চালটা পড়তে গেছে। তো ব্যাগ সহ মানে মাল সহ আমার বডি ওয়েট, ওজন, সেটা তো চেঞ্জ হয়েছে, সেটা ধ্রুবক নয়। কিন্তু আমার বেগ ধ্রুবক। তাই যাত্রাপথের কোনো বিন্দুতে কি বেগের পরিবর্তন পাওয়া যাবে? পরিবর্তন পাওয়া যাবে না। তো বেগের পরিবর্তন 0। তো 0 বাই সামথিং, জানিস তো 0। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, আর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়। ওটার মান বার করা যায় না, পসিবল নয়। ক্লিয়ার? শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা পসিবল নয়। কিন্তু কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু শূন্যকে তো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ভাগফল কত আছে? 0। তো যেহেতু কনস্ট্যান্টের ডিফারেন্স হয় না, তাই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনও হয় না। তাই মনে রাখবো আমরা, যে কোনো ধ্রুবক রাশির যদি সে একা থাকে, ধ্রুবকটা, ওর সাথে যদি কোনো ভেরিয়েবল জড়িত না থাকে, ভেরিয়েবল যদি গুণ ভাগ যোগে না থাকে, তখন সেই ধ্রুবক রাশিটার ডিফারেন্সিয়েশন হবে কত? 0। মনে থাকবে? ডিফারেন্সিয়েশন 0 হওয়ার কারণটা মনে থাকবে তো? কারণটা কি? ধ্রুবক রাশির কেন ডিফারেন্সিয়েশন 0? কারণ ধ্রুবক রাশির মানের কোনো পরিবর্তন হয় না, মানটা একই, সেটা তোমাদের জানার দরকার নেই। আমার দরকার এখানে পরিবর্তন হয় না। কারণ ডিফারেন্সিয়েশন কথার অর্থই হচ্ছে ডিফারেন্স উইথ ডিভিশন। তো যদি কারো আমি ডিফারেন্স না পাই, শুধু যদি ডিভিশন করি, হবে? তাহলে ডিফারেন্স পেতে হবে, তাদের ডিভিশন করতে হবে, তবে ডিফারেন্সিয়েশন। কিন্তু এখানে কটা পাচ্ছি? ধ্রুব রাশির ক্ষেত্রে একটা পাচ্ছি, কিটা? ডিভিশনটা, ডিফারেন্সটা পাচ্ছি। তো ডিফারেন্সিয়েশন মানেই তো ডিফারেন্স উইথ ডিভিশন বা ডিভিশন উইথ ডিফারেন্স। কিন্তু এর মধ্যে একটা আমি পাচ্ছি না, তাহলে মানটা কত হবে? 0 হবে। তো আমার খেয়াল করতে হবে, যাদের ডিফারেন্স হবে, যদি তাদের ডিভিশন করি, তবে তাদেরই ডিফারেন্সিয়েশন সম্ভব। ধ্রুবক রাশির
যেহেতু কোনো ডিফারেন্স হয় না, কোনো মানের পরিবর্তন হয় না, তাই ওদের ডিফারেন্সিয়েশনও হবে না। তাহলে এই থেকে আমরা মনে রাখবো যে কোনো ধ্রুবক রাশির, যে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটির ডিফারেন্সিয়েশন বা অবকলনের মানটা 0। মনে থাকবে তো? এটা একটা পরম সূত্র যে ধ্রুবক রাশির মানের পরিবর্তন হয় না, তার এর ডিফারেন্সিয়েশন হয় না। তার ডিফারেন্সিয়েশন যদি করা হয় ধ্রুবক রাশির, তার মানটা আসবে কত? 0। কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে মানটা হয়ে যায় 0। মনে থাকবে? বেশ, তাহলে আমরা কনস্ট্যান্টটা পড়ে নিলাম। তাহলে কনস্ট্যান্টে তো ডিফারেন্সিয়েশন হয়ই না, তাহলে এটা শুধু শুধু পড়লাম। তাহলে ডিফারেন্সিয়েশন হয় কার? যার ডিফারেন্স পাওয়া যায়। কার ডিফারেন্স পাওয়া যায়? ভেরিয়েবল ডিফারেন্স পাওয়া যায়। আমি অসম দ্রুতিতে বাড়ি গেলাম, কখনো আস্তে আস্তে চালালাম 5 মিটার পার সেকেন্ড, কখনো এক্সেলারেটর বাড়িয়ে দিলাম, এক্সেলারেটেড করলাম 10 মিটার পার সেকেন্ড, কখনো আবার ব্রেক দেবে দিলাম 2 মিটার পার সেকেন্ড। এইভাবে আমি ভিন্ন ভিন্ন বেগে বাড়ি পৌঁছালাম। তো আমার যাত্রাপথের প্রত্যেকটা বিন্দুতে বেগের তো পরিবর্তন হয়েছে। তো তুমি যে কোনো দুটো বিন্দুর মধ্যে বেগের পার্থক্য পাবে, যে কোনো দুটো বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য পাবে। বেগের পার্থক্য বাই সময়ের পার্থক্য, বেগের পার্থক্য বাই সময়ের পার্থক্য, পেয়ে গেলাম ডিফারেন্সিয়েশন। আর বেগের পার্থক্য বা সময়ের পার্থক্যের কি নাম? ত্বরণ। কি নাম? ত্বরণ। বা নেগেটিভ হলে মন্দন, পজিটিভ হলে ত্বরণ। তো যেখানে নন ইউনিফর্ম, যেখানে ভেরিয়েবল, সেখানে ডিফারেন্সিয়েশন সম্ভব। তো ডিফারেন্সিয়েশন কাদের সম্ভব? কনস্ট্যান্টের না ভেরিয়েবলের? ভেরিয়েবলের সম্ভব। তো আমরা যে ডিফারেন্সিয়েশন করব, কাদেরকে নিয়ে করব? চলরাশিকে নিয়ে করব। তাই আমাকে জানতে হবে চলরাশি কাকে বলে, জেনেছি যাদের পরিবর্তন হয়। এবারে এর প্রকারভেদ জানব। দুটো চলরাশি নিয়ে সবসময় ডিফারেন্সিয়েশন হয়। উপরে ডিফারেন্স কার? চলরাশি। নিচে ডিফারেন্স কার? চলরাশি ধ্রুবক রাশি। নিচে ডিফারেন্সটা, নিচে ডিফারেন্সটা কার? চলরাশি না ধ্রুবক রাশির? ডিফারেন্স দুটো, একটা উপরে একটা নিচে, তবে তো ডিভিশন। তো উপরে ডিফারেন্সটা চলরাশি, নিচে ডিফারেন্সটা কার? চলরাশি না ধ্রুবক রাশির? ধ্রুবক রাশির। ধ্রুবক রাশির ডিফারেন্স পাওয়া যায়? এতক্ষণ ধরে এত কিছু বললাম, তবু দেখ বললো ধ্রুবক। বুঝতে পারছি সমস্যাটা কোথায় তোদের? আমি এতক্ষণ ধরে এই জিনিসটা বুঝালাম যে কার ডিফারেন্স হয় না, ধ্রুবকের ডিফারেন্স হয় না। কিন্তু যখন আমি কোশ্চেন করলাম যে উপরটা যেহেতু চলরাশির ডিফারেন্স, তাই নিচটা কার হবে? তো বললি ধ্রুবকের। মানে এটা মাথায় ঢুকে গেছে যে একটা যদি বাম হাত হয়, একটা হাত বাম হাত, তো আরেকটা হাত কী হবে? কেন বাম হতে পারে না অন্য কারো হাত? তোর বলেছি আমি কি বলেছিলাম যে তোর একটা হাত ডান হলে আরেকটা হাত কী হবে? আমি বললাম এই হাতটা বাম হাত, তো আরেকটা দেখো ওই হাতটা, ওটা কী হাত হবে? ডান বাম দুটোই হতে পারে। কিন্তু তোদের মাথায় ঢুকে আছে যেহেতু দুটো হাত, একটার নাম বাম হাত, তো যদি বাম হাতের নামটা নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে আর ডান হাত, বলে দে ডান হাত। যখন আমি জিজ্ঞাসা করছি যে ডিফারেন্স দুটো আছে, একটা উপরে ডিফারেন্স আছে, একটা নিচে ডিফারেন্স আছে, তবে ডিভিশন হয়েছে, তো উপরের ডিফারেন্সটা চলরাশি, তো হ্যাঁ নিচে ডিফারেন্সটা কার হবে? কারণ ধ্রুব রাশির কি ডিফারেন্স হয়? তো এতক্ষণ তো এটাই বুঝলি যে চলরাশি ধ্রুবক রাশির ডিফারেন্স হয় না, অথচ যখন জিজ্ঞাসা করলাম নিচে ডিফারেন্সটা কার, উত্তরটা দিচ্ছিস ধ্রুবক রাশি, তাই না? তার মানে মনে থাকবে যে ধ্রুবক রাশির ডিফারেন্স করা যাবে না। তোমার মাথায় যদি কেউ বন্দুক ঠেকায়, তাও কি তুমি ধ্রুবক রাশির ডিফারেন্স করে দেখাতে পারবে? তোকে বললো দুটো দুইয়ের মধ্যে ডিফারেন্স করে দেখা, না করতে পারলে গুলি করে দেবো তোকে। তুই বলি ভাই গুলি করে দে, কারণ এটা সম্ভব নয়। কিন্তু তুই তো বলে দিচ্ছিস সম্ভব। তাহলে একটু ভেবে চিন্তে বলতে হবে। উত্তর বলাতে লোভ প্রকাশ করা চলবে না। এটা স্টুডেন্টের মধ্যে হয়ে থাকে যে স্যার কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, উত্তরটা বলি। উত্তর বলাটা একটা লোভনীয় জিনিস, আমি উত্তরটা বলবো, তাই না? এবং ফটাক করে তারা বলে দিতে চাস, আর এই ফটাক করে বলতে যেই ভুলটা হয়। একটু যদি ভেবে বলিস, একটু যদি কনসেপ্ট নিয়ে বলিস, দেখবি উত্তরটা কোনোদিন ভুল হবে না। তোরা কী করিস, তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট উত্তরটা ছুড়ে দিচ্ছিস, এবং উত্তরটা দিচ্ছিস কী ভেবে? আমার থ্রোয়িংটা দেখে, আমি কীভাবে কথাটা বলছি, আমি এভাবে বললাম না যে ধর একটা ডিফারেন্স যদি চলরাশির হয়, তো একটা ডিফারেন্স কার হবে? সঙ্গে সঙ্গে ঠিক করলি এটা স্যার ধ্রুবক রাশিরই হবে। কিন্তু আরেকটা তো চলরাশিরও হতে পারে। আমি কি তোকে বলেছিলাম যে ধ্রুবক রাশি বলবি? কিন্তু তোরা আমার বলাটা দেখে উত্তর দিচ্ছিস। আমি তো চাইবো তুই ভুলটা বল, আমি তো ওইটাই করছি। যদি তুই ভুলটা বলিস, তবে তোকে আমি ঠিকটা আরেকবার রিটার্ন শেখাতে পারবো, তাই না? আর যদি ভুল না বলিস, তাহলে তো ঠিক শেখাবো কী করে?
ঠিক বলে বলে যাস, তাহলে তো শেখানোর দরকার নেই, মানে শিখে গেছিস। ক্লিয়ার? ঠিক আছে, দেখো তাহলে আমরা এবারে চলে যাচ্ছি ভেরিয়েবলে, যাকে মূল দরকার, যে হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের সব কিছু। তো কটা ভেরিয়েবল আছে এখানে? দুটো। হ্যাঁ, এই তো দেখ না, একটা হচ্ছে তোর, আচ্ছা ডিভিশন করতে গেলে কটা রাশি দরকার হয়? দুটো। আমি বললাম ভাগ কর, বলছে হ্যাঁ সে সংখ্যাটা বলুন। 2 ভাগ করতে পারবি? সম্ভব ভাগ করা? আচ্ছা বড় সংখ্যা দিচ্ছি 100, ভাগ কর না। তা ভাগ করে যাচ্ছেন, আরো বড় দিচ্ছি 3000, ভাগ কর না। পসিবল? তো যেখানে ডিভিশন কথাটা আসবে সেখানে দুজনের কথা আসবে, একজনের মধ্যে ডিভিশন হয়? যোগ, ভাগ, বিয়োগ, গুণ, এই 4টা ক্যালকুলেশনে কি একজনের মধ্যে হয়? প্রত্যেকটির জন্য দুজনের প্রয়োজন। তো এখানেও কি আছে বাবা? ডিভিশন আছে, ডিফারেন্স আছে। তো ডিফারেন্স একই রাশির মধ্যে হতে পারে, যে বেগ এরকম ছিল, বেগ এরকম হয়েছে, ডিফারেন্স পেয়ে গেলাম। সময় এরকম ছিল, সময় ওই রকম হয়েছে, ডিফারেন্স পেয়ে গেলাম। এবারে এই দুজনের মধ্যে আমি ডিভিশন করব, এই দুজনের মধ্যে ডিভিশন করব। হলো? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডিভিশনটা দুটো ভিন্ন ভিন্ন রাশির হবে, দুটো ভিন্ন ভিন্ন রাশির হবে, একই রাশির ডিভিশন হবে না। হবে কি? ধর উপরেও বেগ, নিচেও বেগ, কত আসবে ডিভিশন করলে? 1। উপরেও ত্বরণ, নিচেও ত্বরণ, ভাগ করলে কত আসবে? 1, তাই না? তো আমাকে যখন আমি ডিফারেন্স নিয়ে ডিভিশন করব, তো ডিভিশন করার সময় লক্ষ্য করব যেন কোয়ান্টিটি দুটো ডিফারেন্ট হয়, আলাদা আলাদা হয়, একই রাশি যেন না হয়। মনে থাকবে তো? এবারে দেখ তাহলে মাঝে হেডিং কর ভেরিয়েবল বা চলরাশি। শোন, চলরাশি দু ধরনের হলো, একজন চলরাশির ডিফারেন্সটা উপরে থাকবে, আর একজন চলরাশির ডিফারেন্সটা নিচে থাকবে। যে উপর আছে সেও চলরাশি, যে নিচে আছে সেও চলরাশি। ভাগের ক্ষেত্রে একজন লব, একজন হর। লবেও আছে কি চলরাশির পার্থক্য, হরেও কি আছে চলরাশির পার্থক্য। এই দুটো চলরাশি কিন্তু দু রকমের, একই ধরনের চলরাশি নয়। কি কি চলরাশি আছে তাহলে? একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে পরাধীন চলরাশি। আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলরাশি। ক্লিয়ার? একজন স্বাধীন আর একজন পরাধীন। স্বাধীন পরাধীনের মধ্যে পার্থক্য কি? যে স্বাধীন সে অন্যের উপর নির্ভর করে না, আর যে পরাধীন সে অন্যের উপর নির্ভর করে। তো যে সব চলরাশি অন্য চলরাশির উপর নির্ভর করে, কথাটা কি বললাম? যে সব চলরাশি অন্য চলরাশির উপর নির্ভর করে তারা হচ্ছে পরাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যে সব চলরাশি অন্য কোনো চলরাশির উপর নির্ভর করে না তারা কি? তারা ডিপেন্ডেন্ট, উল্টোটা বললাম, যারা মন দিয়ে শুনবি, যে সব চলরাশি অন্য চলরাশির উপর নির্ভর করে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা পরাধীন চলরাশি। যেসব চলরাশি অন্য কোনো চলরাশির উপর নির্ভর করে না, তারা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলরাশি। একজন আরেকজনের উপর নির্ভর করে, আর একজন আরেকজন নির্ভর করে না। তো যে নির্ভর করে না দুজনে কিন্তু চলরাশি, দুজনে কিন্তু এখানে কি কেউ কিন্তু কনস্ট্যান্ট নয়। তুই হয়তো ভাবতে পারিস যে নির্ভর করে অপরের উপর সে চলরাশি, যে অপরের উপর নির্ভর করে না সে ধ্রুব রাশি। সেটা কিন্তু বাবা নয়, এরকম মন করে ভাবা যাবে না কিছু। যে নির্ভর করে সেও চলরাশি, তার একরকম নাম। যে নির্ভর করে না সেও চলরাশি, তার আরেক রকম নাম। এই দু রকম চলরাশি নিয়ে আমরা আজকে কাজ করব। তো লেখো ভেরিয়েবলে দুটো ভাগ করে দাও।
একদিকে লেখো একদিকে লেখ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর একদিকে লেখ ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টের বাংলাটা কি রে? মানে স্বাধীন। স্বাধীন রাশি, স্বাধীন চলরাশি। আর ডিপেন্ডেন্ট পরাধীন। ক্লিয়ার হলো? আমি ধরে নিচ্ছি যে ইন্ডিপেন্ডেন্টকে আমি এক্স দ্বারা প্রকাশ করব আর ডিপেন্ডেন্টকে আমি প্রকাশ করব ওয়াই। এই এক্স ওয়াই জেড এগুলো সব হচ্ছে চলরাশিকে ধরার একটা একটা রাশি, চলরাশিকে প্রকাশ করার একটা একটা অক্ষর। ঠিক আছে, এবারে দেখ, মনে রাখবি এই দুটো ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন আছে। কি আছে? হতে পারে ভেরিয়েবল, বাট ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা সবসময় সম্পর্ক কাজ করছে। ক্লিয়ার? এই সম্পর্কের যে প্রকাশ, কি বললাম শুনছিস মন দিয়ে? মন দিয়ে আবার শোন। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট এই দুটি ভেরিয়েবলের মধ্যে সবসময় একটি সম্পর্ক কাজ করে। এই সম্পর্কটি যে প্রকাশ করে, এই সম্পর্কটি যে প্রকাশ করে বীজগণিতে তাকে সমীকরণ বলে। বীজগণিতে তাকে সমীকরণ বলে। বীজগণিত তাকে সমীকরণ বলে। y ইকুয়ালস টু, ধর নিয়ে নিলাম 2x² মাইনাস 3x। কি নাম বীজগণিতে? এটির নাম কি? এটি বীজগাণিতিক সমীকরণ। এটি একটি বীজগাণিতিক সমীকরণ। হ্যাঁ রে, এই বীজগাণিতিক সমীকরণ এ কে কে আছে? ওয়াইও আছে, এক্সও আছে। এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। এই সমীকরণ কি জানাচ্ছে? রিলেশন দিচ্ছে যে ওয়াইয়ের সাথে এক্সের একটা সম্পর্ক আছে। ওয়াইয়ের সাথে এক্সের সম্পর্ক নেই, কিন্তু লক্ষ্য কর এখানে এক্স এবং ওয়াই কিন্তু দুটোই চলরাশি, এবং এই দুটো চলরাশি কিন্তু দেখ একজন ডিপেন্ডেন্ট একজন ইন্ডিপেন্ডেন্ট। বল না এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট? এক্সটা হচ্ছে কি স্বাধীন, আর ওয়াইটা কি পরাধীন। কেন? দেখ এক্সের একটা মান বল আমাকে, যে কোনো মান বল। এক্সের একটা মান বল, ছোট 1। এক্সের মান 1, সমীকরণটা পুট কর। দেখ ওয়াইয়ের মান বল দিয়ে। এক্সের মান যদি 1 পুট করি, সমীকরণটা কত মান হবে? 2 × 1² মানে 2, মাইনাস 3 × 1 মানে 3, 2 - 3 মানে -1। ওয়াইয়ের মান কত হলো? -1। দেখ এক্সের মানের উপর ওয়াইয়ের মান নির্ভর করছে? এক্সের মান কিন্তু ওয়াইয়ের মানের উপর নির্ভর করেনি। ওয়াইয়ের মান এক্সের মানের উপর নির্ভর করছে। কার মান কার উপর নির্ভর করছে? ওয়াই নির্ভর করে এক্সের উপর। ওয়াই ডিপেন্ডস অন এক্স। ওয়াই ডিপেন্ডস অন এক্স, বাট এক্স ডিপেন্ড করে না কিন্তু। তাহলে ওয়াই ডিপেন্ডস অন এক্স। ওয়াইয়ের মান নির্ভর করে এক্সের মানের উপর। তাহলে এখানে কে স্বাধীন আর কে পরাধীন? ওয়াই পরাধীন আর এক্স স্বাধীন, কিন্তু দুজনে কি রাশি? হ্যাঁ, কারণ দুজনেরই মানে পরিবর্তন করা যায়। তুই একটা এক্সের মান বল, যে কোনো। ও 1 বলেছে, তুই কিছু বল, একটা সংখ্যা বল এক্সের, যে কোনো একটা বল। 3 বসাও, 3। এক্সের মান চেঞ্জ করে দিলাম কারণ এক্স তো ভেরিয়েবল। 3 বসালে কত হয়? 2 × 3² মানে 9 × 2 মানে 18, 3 × 3 9, 18 - 9 9। ওয়াইয়ের মান কত হলো? 9। দেখ এক্সের মান যত পরিবর্তন করব ওয়াইয়ের মান তত পরিবর্তন হবে।
তাই আমরা বলে দিয়েছি যে এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কে প্রকাশ করছে? বীজগণিতে এই সমীকরণটা। স্যার ক্যালকুলাসে কে প্রকাশ করছে সেটা বলুন। এটা কি সমীকরণ? এটা ক্যালকুলাসের সমীকরণ নয়, এটা একটা বীজগাণিতিক ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন। এটা একটা বীজগণিতের সমীকরণ। বোঝা গেল? তাহলে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক আছে, সেটাকে বলছি আমরা রিলেশন, অর্থাৎ ভেরিয়েবল দুটোর মধ্যে রিলেশন থাকবেই। সেই দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনটাকে প্রকাশ করছে কে? না বীজগণিতের ক্ষেত্রে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মানের পরিবর্তন ঘটালে ওয়াই এর মানের পরিবর্তনটা নিজের থেকে হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই পরাধীন ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এবং এক্স এবং ওয়াই এর সাথে অর্থাৎ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের সাথে একটা রিলেশন রয়েছে। সেই রিলেশনটা বীজগণিতের একটা সমীকরণ প্রকাশ করছে। তো যদি এক্স আর ওয়াই এর মধ্যে, মন দিয়ে শুনবি, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যদি রিলেশন থাকে এবং সেটা যদি প্রকাশ করতে হয় বীজগণিতে, তার জন্য নেওয়া হয় একটা বীজগাণিতিক সমীকরণ। কিন্তু যদি সেটা ক্যালকুলাসের মাধ্যমে প্রকাশ করতে হয় সেখানে বীজগাণিতিক সমীকরণ থাকে না, সেখানে একটা কথা থাকে। কথাটা আমি বলছি, আগে এটা নোট কর। এবং এখানে মানের পরিবর্তনগুলো দেখিয়ে দিবি, যে মানগুলো বললি তোরা। একবার এক্স আর ওয়াই, একবার 0 0 নেবো, দেখ 0 0 নে, দেখ 0 0 0 হয়ে যাচ্ছে, খেয়াল করেছিস? হ্যাঁ, এক্স এর মান 0 নে, 0 - 0, 1 নিলাম, বলো কত পেলি? -1। শুরুলে কত বললি? 3 নিলে কত আসছে? 9। আর একটা মান বল যে কেউ। 5 বসাও, 5, 5 × 5 = 25, 2 × 50, আর 3 × 5 = 15, 50 - 15 কত আসছে? 35। কত আসছে? 35। 5 নিলে আসছে 35। দেখ, হ্যাঁ রে, আমি কার মান পরিবর্তন করছিলাম? সত্যি করে বল। আমি এক্স এর মান পরিবর্তন করছিলাম। আমি কি ওয়াই এর মান তোকে নিতে বলেছি একবারও? ওয়াই এর মান কি হচ্ছে আমরা পাচ্ছিলাম। তো এক্স ও ভেরিয়েবল, ওয়াই ও ভেরিয়েবল। এক্স ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই ডিপেন্ডেন্ট, এবং এদের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্ক কে প্রকাশ করেছে? এই সমীকরণটা। তাই সমীকরণটার নাম কি বলেছি? রিলেশন। দেখো, কমপ্লিট হয়েছে লেখা। থিওরি দিনটা একটু সময় লাগবে, ব্যাপার হলো প্রথম তো জীবনে, তার জন্য একটু সময় দিচ্ছি আমি বেশি করে। পরের দিন থেকে আর সময় বেশি লাগবে না, তখন দেখবি ঝ্যাট হয়ে যাচ্ছে। হয়ে গেছে? এবার দেখ, টাকা শুনবি সবাই। তাহলে বল, এই ইকুয়েশনটা থেকে আমি কি বলতে পারি? এই কথাটা বলতে পারি যে ওয়াই ডিপেন্ডস অন এক্স। হ্যাঁ, বাংলাটা কি হবে? ওয়াই এর মান এক্স এর উপর নির্ভর করে। মানগুলো লিখলাম না আর কি, মানে ওয়াই এর মান এক্স এর উপর নির্ভর করে। ওয়াই ডিপেন্ডস অন এক্স। ক্লিয়ার হলো? এটা কিন্তু বীজগণিতের ভাষা। এটাকে আমরা আর কি মডিফাই করে লিখতে পারি? লিখো নিচের লাইনটা, লেখো, ওয়াই ইজ এ ফাংশন। y is a function of x। এইটি হচ্ছে ক্যালকুলাসের ভাষা। এটি ক্যালকুলাসের ভাষা। শোনো বন্ধু, এক্স এর সাথে ওয়াই সমীকরণ আছে, সেটা এ প্রকাশ করছে। এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক আছে, সেটা এই সমীকরণটা প্রকাশ করছে। হলো? সমীকরণটা থেকে আমরা বলতে পারি ওয়াই ডিপেন্ডস অন এক্স। এটা বীজগাণিতিক ভাষা। কিন্তু যখন এই ভাষাটাকে আমরা চেঞ্জ করে কেমন করে লিখছি? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এইটাকে বলছি আমি ক্যালকুলাসের ভাষা। আমি প্রকাশ করছি একই জিনিস।
শুধু কি ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হলো। তো এই ভাষাটা যখন পড়বি সবাই তাকা, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, যখন এরকম কোনো লাইন পড়বে তখন কি বুঝে যাবে, এক্স এর মানের উপর ওয়াই নির্ভর করে। এক্স হচ্ছে স্বাধীন, ওয়াই হচ্ছে পরাধীন। এক্স হচ্ছে ইনডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তাকা স্যার, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এক্স এর মানের উপর ওয়াই নির্ভর করে, এটা তো একটা ইনফরমেশন, এটা তো একটা ইনফরমেশন, কিন্তু স্যার এর মূল মানটা কোথায়, এই যে, তাই না? তাই এটা হচ্ছে ইনফরমেশন আর এটা হচ্ছে রিলেশন। এ ইনফর্ম করছে, এ বলছে যে এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কে দেখাচ্ছে? এ দেখাচ্ছে। হলো? ধর আমার তিনটে বন্ধু, তিনজনকেরই টাইটেলটা হচ্ছে কুন্ডু। আমার মনে হলো যে হয়তো যেহেতু টাইটেলটা ওদের তিনজনেরই কুন্ডু, তাহলে হয়তো ওদের মধ্যে কোনো রিলেশন আছে। এটা ইনফরমেশন। এটা কি, এখান থেকে কী রিলেশন আছে বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু তিনজনে কি কুন্ডু কুন্ডু কুন্ডু, তা তিন কুন্ডু, আমি ধরে নিলাম যে এদের মধ্যে একটা রিলেশন আছে। আমার এই কথাটা হচ্ছে একটা ইনফরমেশন। তাহলে ওদের পদবি দেখে আমি আমি ওদের পদবি দেখে আমি বুঝে গেলাম ওদের মধ্যে রিলেশন আছে। কিন্তু কি রিলেশন আছে পদবি দেখে বোঝা যায়? রাজীব কুন্ডু আর সঞ্জীব কুন্ডু, এদের মধ্যে কি রিলেশন? কি রিলেশন? রিলেশন মনে হচ্ছে আছে একটা, এটা ইনফরমেশন। রিলেশনটা কে জানাবে? ইকুয়েশন। এ জানাচ্ছে রিলেশনটা কি। হ্যাঁ, পরে তুই জিজ্ঞাসা করলি যে তোমরা কে হয়? না, আমরা তিনজনা মাসতুতো ভাই হই। তো মাসতুতো ভাই এটা রিলেশন, আর তিনজনের নামে শেষে কুন্ডু আছে, এটা ইনফরমেশন যে এরা রিলেশন, এরা রিলেটিভ হতে পারে, এরা রিলেটিভ হতে পারে। তো এটা কি, এটা রিলেশন না ইনফরমেশন? এটা ইনফরমেশন। কি ইনফরমেশন? যে ওয়াই এক্স এর উপর নির্ভর করে। কেমন ভাবে নির্ভর করে বুঝা গেল? কেমন ভাবে নির্ভর করে এই জানাবে। মান বসা, দেখতে পাবি কেমন করে নির্ভর করে, তাই না? বুঝা গেছে? তাহলে নোট করো। লাইভে লোকগুলো বুঝতে পারছিস? দেখ, হ্যাঁ রে, যখন অঙ্ক করবি তখন বুঝতে পারছিস যে ওয়াই এক্স এর উপর নির্ভর করছে, এক্স এর সাথে ওয়াই এর রিলেশন আছে। তো কি সবসময় এত বড় করে লিখবি? সম্ভব এত বড় করে লেখা? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, বাংলাটা হচ্ছে ওয়াই হলো এক্স এর অপেক্ষক, ওয়াই হলো এক্স এর অপেক্ষক। এতটা লিখবি কি? কি করবি? তাহলে এই রোগটা শর্টকাট কিছু যায়, কি যায়? এই রোগটা শর্টকাট কিছু চাই। এর শর্টকাটটা হচ্ছে, লক্ষ্য করো, কে নির্ভর করে? ওয়াই। কার উপর নির্ভর করে? এক্স এর উপর। তার জন্য কোন ভাষা ইউজ করেছি? ফাংশন। তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ক্লিয়ার? এই ভাষাটার এটা রূপ, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। নিচে অফ মানে এটা কিন্তু মাল্টিপ্লিকেশন নয়, মানে এফ ইন্টু এক্স নয়। ভাষাটা কি এরকম পড়ে দিন না কালকে আবার, ওয়াই ইকুয়ালস টু এফ ইন্টু এক্স। না না, ভাষাটা কি? ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াই হলো এক্স এর অপেক্ষক। ওয়াই এক্স এর অপেক্ষক কারণ ওয়াই এক্স এর উপর নির্ভর করে, ওয়াই এক্স এর উপর নির্ভর করে। ক্লিয়ার? তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স লিখে রাখো। তো এইটি হচ্ছে আমাদের মূল কথা। এইটি হচ্ছে ক্যালকুলাসের ভাষা। এটি কি
এটি কিন্তু মনে রাখবে, এটি কিন্তু ইনফরমেশন। এটি কিন্তু কি, এটি কিন্তু ইনফরমেশন, এই কিন্তু রিলেশন নয়। ইনফরমেশন জানাচ্ছে যে ভাই কোনো একটা রিলেশন আছে, রিলেশনের ডিটেলস কে দিচ্ছে? হ্যাঁ, এটি এটি দেখে রাজীব কুন্ডু, সঞ্জীব কুন্ডু আর বিজিত কুন্ডু, 3 কুন্ডু দেখে বুঝে গেলাম। 3 কুন্ডু কি দিল, টাইটেল কি দিল? ইনফরমেশন, যে ওরা রিলেটিভ হতে পারে। বাট কি রিলেটিভ, কি রিলেশন? 3 ভাই, মাসতো তো 3 ভাই, মাসির 3 ছেলে, এ ওর মাসি, ওর মাসি, ওর ভাই, ও দাদা। তো এই রিলেশন, এই রিলেশনের ডিটেলস দেয়, এই রিলেশনের ইনফরমেশন দেয়। তো এটা দেখে আমরা কি বুঝে যাবো কে কার উপর ডিপেন্ড করছে? ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে। তাই এফ অফ এক্স, আর যদি এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করতো তাহলে এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই। সেটা আমরা নেবো না, আমরা সবসময় এরকম নেবো, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। ক্লিয়ার? নেক্সট সেটিং করো। মুছে দিচ্ছি এগুলো। প্রেজেন্টেশন হচ্ছে, ক্যালকুলেশন আমি যাইনি এখনো। ফার্স্ট প্রেজেন্টেশন, দেন ক্যালকুলেশন। এবার একটা জিনিস দেখ, লক্ষ্য কর, খুব ইজি জিনিস, যেটা হচ্ছে আমরা এখানে কি করতে চলেছি। আমরা এখানে কি করতে চলেছি? আমরা এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে চলেছি। ম্যাথমেটিক্যাল অপারেশন 4টা বললাম না একটু আগে। কি কি? অ্যাডিশন মানে যোগ, সাবস্ট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর ডিভিশন মানে ভাগ। এর বাইরে ম্যাথমেটিক্সের কোনো ক্যালকুলেশন অপারেশন হয় না। এই অপারেশনটাকে আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি দিয়ে করব, যার নাম লিখেছি ডিফারেন্সিয়েশন। তো হেডিং করো ছোট্ট করে যে ম্যাথমেটিক্স অপারেশন। ম্যাথমেটিক্স অপারেশন 4 রকম অপারেশন হয় ম্যাথমেটিক্সের। কি কি নাম বলো? অ্যাডিশন মানে ইয়েস যোগ। 2 নম্বরে বলো সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন হচ্ছে বিয়োগ। 3 নম্বরে বলো মাল্টিপ্লিকেশন মানে গুণ। 4 নম্বরটা বলে দাও তোমরা, ডিভিশন ভাগ। ক্লিয়ার? এই 4 জনের সাথে আবার রিলেশন আছে, 4 জনের নেই, 2জন 2জন করে রিলেশন আছে। কার কার সাথে রিলেশন আছে? অ্যাডিশনের সাথে কার আছে? মাল্টিপ্লিকেশনের। আর সাবস্ট্রাকশনের সাথে কার আছে? ডিভিশনের। ক্লিয়ার? তাহলে আমরা নিচে লিখতে পারি যে বহুবার, কি বললাম? বহুবার অ্যাডিশন মানে কি বলবি? বহুবার অ্যাডিশন ইকুয়ালস টু মাল্টিপ্লিকেশন। লেখো লেখো লেখো। বহুবার অ্যাডিশন ইকুয়ালস টু মাল্টিপ্লিকেশন। আরেকটা বলো, বহুবার সাবস্ট্রাকশন ইকুয়ালস টু ডিভিশন। আমরা কোনটা করব? এই 1 নম্বরটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন, আর এই 2 নম্বরটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সিয়েশনে কি কি থাকবে? কি কি থাকবে? সাবস্ট্রাকশন থাকবে, আর কি থাকবে? আর ডিভিশন থাকবে। সাবস্ট্রাকশনেরই তো ভাই ডিফারেন্স, সাবস্ট্রাকশন করেই তো ডিফারেন্সকে পাওয়া যায়। কর্ম হচ্ছে সাবস্ট্রাকশন, ফল হচ্ছে ডিফারেন্স। তো কর্ম করলে তবে তো ফল পাওয়া যায়। আমার কি দরকার? ফল। মানে কি দরকার? ডিফারেন্স। আমি কি করব? কর্ম, সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন হচ্ছে কর্ম,
ডিফারেন্স হচ্ছে ফল। যত বেশি সাবট্রাকশন করব তত বেশি বিয়োগফল পাবো। বলো না বিয়োগ ফল বলছে না, বিয়োগ ফল। তো বিয়োগটা কি? সাবট্রাকশন, এটা কর্ম, এর ফল। তাহলে আমাকে সাবট্রাকশন পেতে হবে এবং তার ডিভিশন করতে হবে। এই সাবট্রাকশন ডিভিশন যখন একসাথে মিলিয়ে দেবো তখনই তার নাম হবে ডিফারেন্সিয়েশন। হয়েছে সবাইকার? মুছবো টেবিলটা আমি। কমপ্লিট? দেখ এবার কেমন করে করব, ভালো করে লক্ষ্য করবি। হ্যাঁ, ধরো প্রসেসটা দেখো। ধরো লেখা আছে y ইকুয়ালস টু এফ অফ এক্স। বল না কার পরিবর্তন করলে কার পরিবর্তন হবে? এক্স এর পরিবর্তন করলে ওয়াই এর পরিবর্তন হবে। মন দিয়ে, এক্স এর পরিবর্তন করলে ওয়াই এর পরিবর্তন হবে। তাহলে এক্স এর মান যদি x1 করে দিই তখন দুম করে হয়ে যাবে ওয়াইটা y1। আবার যদি আমি এক্স এর মানটা পরিবর্তন করে x2 করে দিই, বাবা ওয়াইটা কত হয়ে যাবে? y2। ক্লিয়ার? তাহলে আমি কি করেছিলাম? y1 দিয়ে x1 পেয়েছি না, আমি করেছিলাম x1 তারপরে, বুঝা গেল? তাহলে এখানে ভেরিয়েবল কে? এক্স। ওয়াইও ভেরিয়েবল, কিন্তু ওয়াইয়ের কি মানে আমি পরিবর্তন করছি? আমি করছি না। তাহলে ডিপেন্ডেন্টের পরিবর্তন করার প্রয়োজন হয় না। তুমি ইনডিপেন্ডেন্টকে চেঞ্জ করে দাও, তুমি স্বাধীনকে চেঞ্জ করে দাও, পরাধীন এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। তো আমার যার জন্য আমি এখানে কি লিখেছি? এক্স ইজ এ ভেরিয়েবল। এক্স হলো চলরাশি। এক্স এর মান আমি পাল্টিয়েছি x1, অটোমেটিক ওয়াই হয়ে গেছে y1। আমি এক্স এর মান করেছি x2, ওয়াই হয়ে গেছে y2। ক্লিয়ার? এবার দেখ, এক্স গুলো হচ্ছে স্বাধীন আর ওয়াই গুলো হচ্ছে পরাধীন। কে কার উপর নির্ভর করে? ওয়াই এক্স এর উপর নির্ভর করে। তাহলে একজন স্বাধীন, একজন পরাধীন। ভাব কোনো একটা পরীক্ষা হয়েছিল, 100 নম্বরের পরীক্ষায় তুই 40 পেয়েছিলি। আমরা তো এইভাবে লিখি, হ্যাঁ, 100 নম্বরের পরীক্ষায় 40 পেয়েছিলি। দেখ তাহলে বল, এখানে বল তো কে কার উপর নির্ভর করে? কে ডিপেন্ডেন্ট আর কে ইন্ডিপেন্ডেন্ট? একশো স্বাধীন, 100-র উপর তোর হাত আছে? তুই ঠিক করবি কত নম্বর পরীক্ষা নেবো আমি? তুই কি ঠিক করতে পারিস? তুই কত পাবি? তো কে নিচে থাকবে কে উপরে থাকবে ডিভিশনের সময়? স্বাধীন নিচে, মানে এক্স নিচে। কে উপরে থাকবে? পরাধীন উপরে থাকবে। তো তুমি যখন পরীক্ষার সময় 100-তে 40 পাও বা 100-তে 60 পাও, তো নিচের মানটা কি? এও ভেরিয়েবল। আমি কি 40 নম্বরে পরীক্ষা নিতে পারি না? 100 নম্বর পরীক্ষা তো লেখা আছে সবসময় 100 নম্বরে পরীক্ষা নিতে হবে। এটাও তো পরিবর্তন হতে পারে। এই পরীক্ষাটা প্রথমবারে হয়েছিল, সেকেন্ড টাইম আমি যে পরীক্ষাটা নিয়েছি সেটা আমি নিয়েছি 60 মার্কসের। নিতে পারি না? তুমি 60-তে পেয়েছো 20। এখনো কে স্বাধীন কে পরাধীন? 60 স্বাধীন, 20 পরাধীন। তো স্বাধীন সবসময় নিচে থাকবে আর পরাধীন সবসময় উপরে থাকবে, কারণ স্বাধীনের সাপেক্ষে তো পরাধীন। স্বাধীনের সাপেক্ষে পরাধীন। 100-র সাপেক্ষে 40। আচ্ছা আমি বললাম একটা পরীক্ষায় তুই 40 পেয়েছিস, বল না ভালো পেয়েছিস না খারাপ পেয়েছিস? তাহলে কার সাপেক্ষে বলতে হবে, তবে না ভালো খারাপটা বলা যাবে। তো পরাধীনের কোনো ভ্যালু নেই যতক্ষণ না স্বাধীনের নাম আমি আনছি। আমি বললাম 100-র মধ্যে 60 পেয়েছিস বা 100-র মধ্যে 90 পেয়েছিস, কতর মধ্যে আমাকে জানতে হবে, তাই না? একটা ছেলে এসে বললো যে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি টোটাল 600 পেয়েছি। ও ভালো পেয়েছে না খারাপ পেয়েছে? 700 পরীক্ষা ছিল, ভালো পেয়েছে। 6000-এর পরীক্ষা ছিল, পচা পেয়েছে, তাই কি না? তো পরাধীন সবসময় নির্ভর করে কার উপর? স্বাধীনের উপর। তো স্বাধীন কোথায় থাকবে? পরাধীন কোথায় থাকবে? উপরে। তো যদি আমি এদের যখন ডিফারেন্স নেব, এক্স এর ডিফারেন্স কত হবে? x2 মাইনাস x1। ওয়াই এর ডিফারেন্স কত হবে? y2 মাইনাস y1। সে ডিফারেন্স কেন নিচ্ছেন? উইদাউট ডিফারেন্স কি ডিফারেন্সিয়েশন পসিবল?
তাহলে আগে ডিফারেন্স দেন ডিভিশন। তো ডিফারেন্স কাদের? আমাদের। কাদের ডিফারেন্স নিতে হয়? চলরাশির ডিফারেন্স। কাদের? চলরাশির। এখানে কে কে চলরাশি? এক্স এবং ওয়াই। এক্স এর ফার্স্ট মান কত? x1, সেকেন্ড মান কত? x2, ডিফারেন্স x2 মাইনাস x1। ওয়াই এর ফার্স্ট মান কত? y1, সেকেন্ড মান কত? y2, ডিফারেন্স কত? y2 মাইনাস y1। লেখ নিচে। আচ্ছা, এটাকে আমরা একটা ভাষা দিতে পারি তো? মনে করে দেখ, মনে আছে কারোর যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সে টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন ত্বরণ। টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন বেগ। তো কোন যদি ডিভিশন যখন করব, সে প্রত্যেকটা ডিভিশনের একটা নামকরণ করা যায়। তো নামকরণটা কেমন হয় না, রেট অফ চেঞ্জ অফ দিস উইথ রেসপেক্ট টু দিস, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ক্লিয়ার? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ভেলোসিটি। তারপরে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম এক্সেলারেশন বা ত্বরণ। তো যখন আমরা ডিভিশন করছি, ডিভিশনকে আমরা ভাষাতে কি প্রকাশ করব? রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ। তাহলে আমি এখন লিখতে পারি, আগে ভাষাটা দেখ কি লিখছি। হ্যাঁ, সবাই দেখবি। রেট অফ চেঞ্জ অফ, রেট অফ চেঞ্জ অফ ওয়াই, এদিকে লেখা নয় লিখতে পারেন করছি এখন। রেট অফ চেঞ্জ অফ ওয়াই, তো কার রেট নিচ্ছি আমরা? কার পরিবর্তন নিচ্ছি? রেট অফ চেঞ্জ অফ ওয়াই মানে ওয়াই এর মানের পরিবর্তন কার মানের সাপেক্ষে? তাহলে উইথ রেসপেক্ট টু এক্স। লিখ এবার, উইথ রেসপেক্ট টু এক্স, WRT করে দিবি। রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স মানে ওয়াই এর মানের পরিবর্তন এক্স এর সাপেক্ষে। এটার বেঙ্গলি ফরম্যাটটা কি হবে? ওয়াই এর পরিবর্তন এক্স এর সাপেক্ষে। বলতো ইকুয়ালস টু কি লিখতে পারি? কে বলতে পারবি? মন দিয়ে, ওয়াই এর পরিবর্তন এক্স এর সাপেক্ষে। ওয়াই এর পরিবর্তন কত হয়েছে? y2 মাইনাস y1। এক্স এর পরিবর্তন কত হয়েছে? x2 মাইনাস x1। ওয়াই এর পরিবর্তন y2 মাইনাস y1, এক্স এর পরিবর্তন x2 মাইনাস x1। এইটাকে কি নাম দিয়েছি? এইটার নামকরণ কি করেছি? রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ওয়াই এর মানের পরিবর্তন এক্স এর মানের পরিবর্তনের সাপেক্ষে। ক্লিয়ার? স্যার উল্টোটা করা যেতে পারে না? উল্টো করাতে গেলে এইটাকে চেঞ্জ করতে হবে, তো ইনফরমেশনটা চেঞ্জ করতে হবে। তো ইনফরমেশন যদি বলে যে এরা মাসতুতো ভাই, তার মানে ওদের মাগুলো বোন হবে, হবে কি না? বুঝা গেল? তো সেরকম ইনফরমেশন যেটা বলবে রিলেশন সেরকম দাঁড়াবে। ইনফরমেশন কি বলছে? কে কার উপর নির্ভরশীল? ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। তাই এখানে নির্ভরশীল কে? ওয়াই। তাই সে কে থাকবে? উপরে থাকবে পরাধীন, নিচে থাকবে স্বাধীন। কিন্তু যদি এটা এরকম করে দিতাম এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, তখন উপরে চলে যেত এক্স, নিচে চলে আসতো ওয়াই। এটা হয়ে যেত এক্স এর পরিবর্তন ওয়াই এর সাপেক্ষে। তো এইটা মেন, এটি যেমন দেখবে তুমি তার ভাষা সেরকম রেডি করবে। হলো? তাহলে আমি কি ভাষাটা বলেছি? রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তার ফরম্যাটটা কেমন দেখতে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। দেখ না ডিফারেন্স আর ডিভিশন একসাথে হয়েছে কিনা? উপরগুলোর কি নাম? ডিফারেন্স। আর এই দাড়িটার জন্য কি বলবো? ডিভিশন। তাহলে দেখো আমরা উপরগুলো লিখতে পারি যে ডিফারেন্স, এটা কার উপরটা? কার ডিফারেন্স? জোরে বলো, বলো। তো ডিফারেন্স ইন ওয়াই ডিভাইড বাই, না শোনা, ডিফারেন্স ইন এক্স। পরাধীন এবং স্বাধীন এই দুই রাশির, এই দুই চলরাশির
আমরা ডিফারেন্স করেছি, তারপর তাদের মধ্যে ডিভিশন করেছি। ডিফারেন্স করেছি, তারপর তাদের মধ্যে ডিভিশন করেছি। করো, যা করেছি তোমরাও করো। হলো? তাহলে কি কি পেয়েছিস? ডিফারেন্স, তার সাথে ডিভিশন, তার মানে এটাই কি? এটাই ডিফারেন্সিয়েশন। এটার কি নাম দেবো? ডিফারেন্সিয়েশন। এটার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। মনে থাকবে তো? ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করার জন্য কি কি দরকার? ডিফারেন্স ইন ওয়াই, ডিফারেন্স ইন ওয়াই ডিভাইড বাই ডিফারেন্স ইন এক্স। ডিফারেন্স ইন ওয়াই ডিভাইড বাই ডিফারেন্স ইন এক্স, নাকি ডিফারেন্স ইন এক্স ডিভাইড বাই ডিফারেন্স ইন ওয়াই? এটা কে বলবে আমাকে? আমি না। দিস ইকুয়েশন যে অপেক্ষককে, যে ডিফারেন্সিয়েশনকে বোঝায়, প্রকাশ করে, যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, তার জন্য লিখেছি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাকে শিখতে হবে আগে ডিফারেন্স বের করা। কার? পরাধীন রাশির। তারপরে কার? স্বাধীন রাশির। তারপর দুজনের মধ্যে কি করা উচিত? ভাগ। তবে আমি কি পাবো? ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? ভালো করে দেখে নে। তাহলে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট মনে থাকবে তো? হ্যাঁ, এই যে ডিফারেন্স ইন ওয়াই, এই ওয়াইটা কি? ওয়াই ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওই যে মনে রাখবি 40/100 না 100/40 রেজাল্ট? 40/100। তো কোনটা ডিপেন্ড করে এখানে? 100টা কি? 100 ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, আর পরাধীন হচ্ছে উপরটা, তাই না? তোমার হাতে নেই কত নম্বরে পরীক্ষা হবে, সেটা ফিক্সড, বাট কনস্ট্যান্ট নয়, সেটা তো চেঞ্জ হতে পারে। ফার্স্ট ইউনিট টেস্ট যেভাবে হয়, লাস্ট ইউনিট টেস্ট সেই মার্কসের হয়, তো মার্কস সবসময় চেঞ্জ হতে পারে, কিন্তু চেঞ্জ হলেও ওটা কিন্তু স্বাধীন চলরাশি। তুমি কত মার্কস পাচ্ছ এটা পরাধীন চলরাশি। ঠিক আছে? বাস, তাহলে এই পর্যন্ত থাকছে আজকে। নেক্সট ডে আমরা ফর্মুলাগুলো পড়বো। ঠিক আছে? মাথা ঢুকেছে? বোঝা গেছে সব কিছু? তাহলে এই পর্যন্ত রইলো, পরের দিন আবার বাকি ক্লাস হবে। চলো লাইভটা অফ করি। লাইভ যারা দেখছিস তারা ঠিক আছে, তাদের সব বুঝে গেছিস? তাহলে লাইভটা বন্ধ করলাম।